আসসালামু আলাইকুম প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সবাইকে লার্নিং স্কুলের পক্ষ থেকে আরও একটি ক্লাসে স্বাগতম জানাতে পেরে অনেক আনন্দিত অনুভব করছি। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভার্বের উপরে সর্বশেষ ক্লাসটি নিতে যাচ্ছি। তো আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন তারা নিশ্চয়ই লাইভটা শেয়ার করে দিবেন। তারা অবশ্যই সবাইকে মেনশন করে দিবেন। দেখেন, আজকে লাস্ট ক্লাস, দিস ইজ দ্য লাস্ট ক্লাস অফ টুডেস টপিক। আজকে ভার্ব নিয়ে লাস্ট ক্লাস, অ্যান্ড আজকে আমরা বিগত প্রচুর প্রশ্ন পড়ব এবং বিগত বছরের অনেক অনেক কোয়েশ্চেন আজকে আমরা দেখব। দেখেন, আজকের ক্লাসটা যদি আপনি করেন তাহলে আপনি এখান থেকেই 2 থেকে 3 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। আজকের ক্লাস থেকেই 2 থেকে 3 মার্ক কমন। সো দেখা যাক, আল্লাহ ভরসা। আজকে কিন্তু আমরা খুব দুর্দান্ত ক্লাসটা করব। তো সবাইকে একটু মেনশন করে দিবেন, সবাইকে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, একটু মেনশন করতে পারেন, সবসময় শেয়ার করতে হবে তা না। শেয়ার তো করতেছেন, একটু মেনশন করেন, শেয়ার করেন, মেনশন করেন, সবাইকে একটু জানিয়ে দেন। অনেকে হয়তো জানে না যে আজকে আমাদের ক্লাস আছে বা ক্লাস হচ্ছে। যদি আমরা সবসময় শেয়ার করে শেয়ার ডানটা লিখবেন। যদিও আমরা সবসময় বলে দিই যে প্রত্যেক রবিবার এবং প্রত্যেক বৃহস্পতিবার ঠিক রাত 8টায় আমরা কিন্তু হাজির হই প্রত্যেকটা ক্লাস নিয়ে, কখনো ইংরেজি, কখনো বাংলা, কখনো জিকে, অনেক কিছু, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, লাইব্রেরি থেকে আপনার বইটি নিলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবাই বইটা কিনে নেবেন। সবাই একটু দ্রুত একটু লাইভটা শেয়ার করে দিবেন। খুব বেশি সময় আজকে আমরা নিব না। সব কিছু ঠিকঠাক আছে কিনা, বোর্ডের কালার কম্বিনেশনটা ঠিক আছে কিনা, মানে কালারটা দেখা যাচ্ছে কিনা আর একটু আমাকে জানাবেন। ভয়েসটা ক্লিয়ার কিনা। ফার্স্ট অফ অল এনশিওর জাস্ট অনলি আ সিঙ্গল থিং, হুইচ ইজ মাই ভয়েস অল রাইট অর নট। ভয়েসটা ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন। আজকে দুর্দান্ত ক্লাসটা করব। আমরা টোটাল কয়টা ক্লাস করছি বলেন? ভার্বের উপরে আমরা টোটাল 2টা ক্লাস করছি। আজকে ভার্বের উপরে 3 নাম্বার ক্লাস। যারা এই 2টা ক্লাস করেছেন, যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা করেছেন, তারা আজকে ক্লাসে ভালো করবেন, পারফর্ম ভালো করবেন। যারা প্রথম ক্লাসটা করেছেন এবং দ্বিতীয় ক্লাসটা করেছেন, তারা আজকের তৃতীয় ক্লাসে ভালো পারফর্ম করতে পারবেন। এই তৃতীয় ক্লাসে যদি সবগুলো অ্যান্সার করতে পারেন তাহলে 2 থেকে 3 মার্ক কমন পাবেন। একদম ব্যাখ্যা করে আজকে আমরা পড়ব। যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি করেননি তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি করে নেবেন। ক্লিয়ার? সবার ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলেন তাহলে শুরু করা যাক। শুরু করি। একদম কোনো কথা নাই, দেরি করে দিব, কোনো কথা নাই, শুরু করে দিই নাকি? ওকে, থ্যাংক ইউ। চলেন, অনেক ব্যাপার স্যাপার আমরা দেখছি। হুইচ, দেখেন, ওকে, হুইচ ওয়ান ইজ আ ভার্ব, নিচের কোনটি ভার্ব? আজকের ক্লাস থেকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মিনিমাম 2 থেকে 3 মার্ক কমন থাকবে, খুব বেশিক্ষণ লাগবে না। আমাদের যে জব ইংলিশ বইটা আছে, এই জব ইংলিশ বই থেকে সিরিয়াল মেনটেন করে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি, যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং এবার আসবে ইনশাআল্লাহ তাআলা। তাই প্রাথমিক অবস্থাতে আপনাকে একটু লাইভটা শেয়ার করে দিতে হবে এবং এইখানে তারপরে কি করতে হবে, মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। আমরা খুব বেশিক্ষণ সময় নিব না, সবাই
সবাই একটু ঝটপট শেয়ার করে দেন, ঝাঁকানাকা শেয়ার করে দেন, ঝাঁকানাকা ক্লাসটা হবে ইনশাআল্লাহ তাআলা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্য ফার্স্ট কোয়েশ্চেন ফর ইউ হুইচ ওয়ান ইজ আ ভার্ব, নিচের কোনটা ভার্ব? দেখেন তো, দেখেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ হিসাব সহকারী 24 সালের একটা প্রশ্ন, যে কোনো সময় প্রাইমারিতে এটা আসতে পারে। এই প্রশ্নটা ভালো করে খেয়াল করবেন। অ্যাডভাইস, ড্রিম, বিউটিফাই, অল অফ দোজ, কোনটা? একটা বাদ দেওয়া শিখবেন আগে। নিচের কোনটা ভার্ব? অ্যাডভাইস, দেখেন অ্যাডভাইস, নিচের কোনটা ভার্ব সেটা বলছে। অ্যাডভাইস মানে উপদেশ, ড্রিম মানে কি? স্বপ্ন দেখা, বিউটিফাই মানে কি? মানে সুন্দর করা। তাহলে এটা আমরা খুব ভালো করে জানি, অ্যাডভাইস এটা একটা কি? উপদেশ দেওয়া। অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, এটা একটা ভার্ব, তাই না? অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। হ্যাঁ, মনে রাখতে হবে যে এই যে একটা শব্দ আছে অ্যাডভাইস, এটা কিন্তু আবার কি বলেন তো? এটা কিন্তু আবার নাউন। সাবধান থাকবেন, অ্যাডভাইসটা কিন্তু আবার নাউন। যেখানে সি দিয়ে শুরু হয়েছে ওইটা কিন্তু নাউন, আর এসি দিয়ে থাকলে ওইটা কি? ভার্ব। তারপর ড্রিম, এটা কি? ড্রিমটা হচ্ছে ভার্ব। মানে ড্রিম মানে কি বলেন তো? ড্রিম মানে স্বপ্ন দেখা, কারণ এইটা পাস্ট ফর্ম হতে পারে, তাই না? ড্রিমের পাস্ট ফর্ম হতে পারে কি? ড্রিমের পাস্ট ফর্ম হতে পারে ড্রিমড, তার মানে এটা নাউনও হতে পারে, ভার্বও হতে পারে। বিউটিফাই মানে সুন্দর করা। এই যে বিগত ক্লাস আমি পড়াইলাম আপনাকে যে একটি শব্দের 4টা ফর্ম পড়াইলাম না? এরকম পড়াইলাম না? এই যে বিউটিফুল, বিউটিফুল কি বলেন? বিউটিফুল হইতেছে অ্যাডজেক্টিভ, পৃথিবীর সকল ফুলই অ্যাডজেক্টিভ, শুধু মেয়ের আবাদে। তারপর হইতেছে আপনার কি আছে বলেন তো? বিউটি, বিউটি কি বলেন তো? বিউটি হইতেছে নাউন। তারপরে কি আছে বলেন তো? বিউটিফাই, বিউটিফাই কি বলেন তো? বিউটিফাই হলো ভার্ব। আইটা কি আছে বলেন তো? বিউটিফুলি, বিউটিফুলি কি বলেন তো? বিউটিফুলি হইল অ্যাডভার্ব। এগুলো ভালো করে খেয়াল করবেন, এগুলো ভালো করে খেয়াল করবেন, এগুলো ভালো করে খেয়াল করবেন। সবাই কথা কি বুঝতে পারতেছেন কিনা? কথা কি বুঝতে পারতেছেন কিনা একটু আমাকে জানাবেন। এই যে দেখেন সবকিছু পড়ে নেবেন। আপনার এবার আসছে কোনটা? বিউটিফাই, ভার্ব কোনটা? এটা আসছে। তাহলে এবার ভার্ব কোনটা? এটা আসছে। আগের বার নাউন আসতে পারে, বিউটি নাউন, বিউটিফুলি কি? অ্যাডভার্ব, তাই না? এরকম মনে রাখতে হবে বিষয়টা। তাহলে উত্তর কোনটা বলেন তো? অল অফ দোজ। সহজ করে যদি একটু আমি আপনাকে বলি, দেখেন এইরকম মানুষের নাম আছে না? এই যে বিউটি মানুষের নাম আছে, বিউটি, লাভলি মানুষের নাম আছে কি নাই? সুইটি মানুষের নাম আছে না? বলেন আছে। তাহলে কি বললাম? এই যে বিউটি, লাভলি, সুইটি এগুলো সবই কি নাউন? এগুলো সবই প্রপার নাউন, কারণ এগুলো মানুষের নাম হতে পারে। যখন এগুলোই আবার ছোট হাতের দিয়ে থাকবে, এরকম থাকবে বিউটি, এগুলো থাকবে বিউটি, তারপর কিরকম থাকতে পারে? তারপর এরকম থাকতে পারে লাভলি, ছোট হাতের দিয়ে থাকতে পারে। এগুলো আবার তখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। এগুলো তখন কি নাউন হয়ে যাবে বলেন তো ভাই? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালো করে জানি, এই বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালো করে জানি। সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবাই উত্তর করবেন, সবাই উত্তর করবেন, কারণ আপনি জানেন যে আপনার বিগত বছরের প্রশ্ন থেকে, বিশেষ করে প্রাইমারি, তারপর হচ্ছে আপনার নিবন্ধন, বিসিএস এর এই সকল বিগত বছরের প্রশ্ন থেকে প্রশ্ন হয়। আর ভার্ব থেকে হিউজ কোয়েশ্চেন হয় ভাই, বিশ্বাস করেন আর না করেন, বিলিভ ইট অর নট, ভার্ব থেকে হিউজ কোয়েশ্চেন হয়। যারা এখনো দয়া করে লাইভটা শেয়ার করেন নাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেন। যারা পড়াশোনা করে না তারা যাতে ক্লাসগুলো একটু করে, তারা যাতে একটু ক্লাসগুলো নিয়মিত করে। সবাই একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করে দিবেন, কাইন্ডলি আপনাদের অনুরোধ করতেছি আপনাদেরকে। বুঝতে পেরেছেন উত্তর কোনটা? ঝটপট উত্তর করবেন, জাস্ট দেখে দেখে উত্তর করেন। যাদের বই আছে তাদের তো বই আছে, যাদের বই নাই, এখন বই যাদের আছে তাদেরও বের করার দরকার নাই, যাদের বই নাই তাদেরও বের করার দরকার নাই। এখন আপনি অপশনগুলো দেখেন আর উত্তর করেন ঝটপট। সবাই এটা ক্লিয়ার কিনা? উত্তর কোনটা? অল অফ দোজ। তার মানে এইটাও ভার্ব হবে, এইটাও ভার্ব হবে, এইটাও কি হবে? ভার্ব হবে। তার মানে অল অফ দোজ। উত্তর কোনটা? ডি নাম্বার। উত্তর কোনটা বলেন তো? ডি নাম্বার। আমার কথা কি বুঝেছেন? মানে ব্যাখ্যাটা কি বুঝেছেন? একজন শিক্ষার্থী যদি অ্যানালাইসিস করে করে পড়ে, একজন শিক্ষার্থী যদি অ্যানালাইসিস করে পড়ে, হ্যাঁ অ্যানালাইসিস করে যদি পড়ে, তাহলে অবশ্যই সে 90% বেশি পারবে, অবশ্যই 90% বেশি পারবে অন্যান্য শিক্ষার্থীর থেকে। এই জন্য অ্যানালাইসিস করে করে পড়বেন, ইনশাল্লাহ ভালো করবেন। ঠিক আছে? তাহলে মনে রাখবেন এই বিষয়টা, যে যখন অ্যাডভাইসটা সিই দিয়ে শুরু হবে আর যখন অ্যাডভাইসটা এসি দিয়ে থাকবে, এই যে এসি দিয়ে থাকলো এটা ভার্ব আর সি দিয়ে থাকলো এটা কি? নাউন। এখানে একটা দ্বন্দ্ব হয়, দ্বন্দ্বটা একটু ক্লিয়ার করে নেন। সবার এতটুকু ক্লিয়ার কিনা এবং পারবেন কিনা ইনশাআল্লাহ তাআলা? সবার এতটুকু ক্লিয়ার কিনা? সবাই একটু প্লিজ প্লিজ কাইন্ডলি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, সবাইকে একটু জানায় দেন, কারণ অনেকেই জানে না যে ক্লাস হচ্ছে। তো যারা পরে আসতেছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। সোহান স্যারের জন্য একটু ভালোবাসা দিবেন। সোহান স্যারের জন্য সবাই একটা করে। আমরা এখানে বর্তমানে 753 জন শিক্ষার্থী ক্লাস করতেছি, তো 753টা শেয়ার হবে না, এতটুকু তো আশা করতেই পারি, কি বলেন?
ওকে, সবাই উত্তর করেছেন না? থ্যাংক ইউ সো মাচ। 1 নাম্বার ক্লিয়ার। আপনি দেখবেন শেষে আমাকে বলবেন, আপনি আপনার নাম লিখবেন প্রথমে, আপনার খাতার মধ্যে আপনার প্রথমে নাম লেখেন, ঠিক আছে? নাম লিখে আপনি 1 নাম্বার হয়েছে কিনা এরকম 1 দিয়ে 2 দিয়ে এভাবে 50 পর্যন্ত লেখেন। 1 2 3 4 দিয়ে 50 পর্যন্ত লেখেন। 1 নাম্বার উত্তর হয়েছে না, তাহলে রাইট দিবেন। 2 নাম্বার হয় নাই, ক্রস দিবেন। 3 নাম্বার হয়েছে, রাইট দিবেন। 4 নাম্বার হয়েছে, রাইট দিবেন। 5 নাম্বার হয় নাই, ক্রস দিবেন। এরকম করে ক্রস দিবেন। 50টা প্রশ্নের কতগুলো হইল শেষে আমাকে বলবেন। শেষে আমাকে অবশ্যই বলবেন যে 50টা প্রশ্ন মধ্যে আপনার কয়টা হয়েছে। কারো 40টা হবে, কারো 45টা হবে, কারো 50টাই হবে। এরকম শেষে আমি জিজ্ঞাসা করব, কিন্তু এরকম আমি শেষে কিন্তু কি করব, জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ তাআলা। চলেন শেষে আমি জিজ্ঞাসা করব। থ্যাংক ইউ সো মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা আপনাদের জন্য। দেখেন এই প্রশ্নের উত্তরটা দেন তো একটু। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ইজ স্ট্রং। দেখেন স্ট্রংটা কি ভাই? স্ট্রংটা হইলো অ্যাডজেক্টিভ, শক্তিশালী অ্যাডজেক্টিভ। তাহলে স্ট্রেংথ এটা কি? ইজ ভার্ব কোনটা সেটা আমাকে বলছে। এটা কি ভার্ব? স্ট্রেংথ না, স্ট্রেংথ না, নাউন, তাই না? স্ট্রংটা কি? অ্যাডজেক্টিভ। বাট স্ট্রেংথটা কি? নাউন। এটাও কি? নাউন। তাহলে 3টাই বাদ। তাহলে ভার্ব কোনটা? স্ট্রেংথেন, তাই না? ওকে, ভার্ব কোনটা? স্ট্রেংথেন। সো উত্তরটা দেন সবাই একটু। ওকে, সবাই একটু উত্তরটা করবেন। থ্যাংক ইউ সো মাচ। দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড কোনটা? এই নাম্বারটা উত্তর, তাই না? এই নাম্বার। সবাই উত্তর করতে পারবেন, তাই না? সবাই উত্তর করতে পারবেন। ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড শেয়ারিং দ্য লাইভ সেশন। আচ্ছা, আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান, কথাটা আরেকবার বলি, বারবার প্রচারণা আমরা করি না, একবারই বলি প্রত্যেকটা লাইভে। আমাদের ইংলিশের যেই ক্লাসটা আছে, ইংলিশের বেসিক কোর্স, আপনাদের প্রাইমারি যখন প্রাইমারির যেই সার্কুলারটা দিবে, দেওয়ার সাথে সাথে আপনাদের এই 399 টাকার যে কোর্সটা আছে, একদম বেসিক টু অ্যাডভান্স লেভেলে ধরে আপনাকে আমি ইংরেজি শেখাই দেবো ইনশাআল্লাহ তাআলা, এবং জব ইংলিশ বই পুরোটা সলভ করে দিব। বাকিটা আল্লাহ ভরসা। সবাই অবশ্যই এই 399 টাকার প্যাকেজটা নিয়ে নেবেন। সারা জীবন কাজে লাগবে, আপনার সারা জীবন কাজে লাগবে, ভালো করবেন। 2 নাম্বার শেষ, তাই না? 3 নাম্বার, দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ওয়ার্ড হ্যাং। তাহলে আমরা এখন একটা ওয়ার্ড দেখবো, পাস্ট পার্টিসিপল অফ দ্য ওয়ার্ড হ্যাং। দেখেন এইটার পাস্ট পার্টিসিপল কি, হ্যাং এর পাস্ট পার্টিসিপল কি? পাস্ট পার্টিসিপল মানে কি বলেন তো? ওই যে পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে আপনার কয় নাম্বার? দেখেন এই যে V0, এই যে V1, V2, V3, তাই না? কোনটা বলেন তো? এটা হলো বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। তার মানে ভার্বের 3 নাম্বার কোনটা বলেন? এটা উত্তর করেন তো, কোনটা হবে বলেন? হ্যাং, এটা হলো ভার্বের কি? এটা হলো ভার্বের V0। হাং, এটা হলো ভার্বের কত নাম্বার বলেন তো? ভার্বের 2 নাম্বার। তাহলে বাকি থাকে হ্যান্ড, আর এটা হলো হাংড। সেক্ষেত্রে উত্তর কোনটা হবে আমি একটু জিজ্ঞাসা করতে চাই। 2টা উত্তর হতে পারে। একটা হইতেছে হ্যাং, এটা হলো V0 আকারে আছে। আর একটা হইতেছে হাংড। হ্যাঁ, হাংড বলতে কোনো শব্দ নাই, হ্যাংড আছে, তাই না? সো এটা তো এমনিই ভুল। হাংড বলতে কোনো ওয়ার্ডই নাই। হাংড বলতে কিন্তু কোনো ওয়ার্ডই নাই। ঠিক আছে, ঠিক আছে। দেখেন খেয়াল করেন, তাহলে হ্যাংড নাকি হ্যাং নাকি হাং নাকি হাংড কোনটা? এখানে উত্তর হবে 2টা। উত্তর হবে কোনটা? 2টা উত্তর হবে। এখানে আমাদের উত্তর হবে 2টা উত্তর হবে। ভালো করে উত্তর দিবেন সবাই, অবশ্যই বুঝে উত্তর দিবেন। উত্তর কিন্তু কয়টা হবে? উত্তর হবে 2টা। সবে উত্তর হবে 2টা, এ নাম্বার আর সি নাম্বার। হাং এবং হ্যাংড, এই যে এ নাম্বার এবং সি নাম্বার, হাংড এবং হ্যাংড। আমি বিস্তারিত বলতেছি কেন হাংড এবং হ্যাংড হবে। দেখেন হাং মানে কি? আগে বলেন হাং মানে কি? হাং মানে কোনো কিছু ঝুলিয়ে রাখা। হাং মানে হইতেছে যে কোনো কিছু ঝুলিয়ে রাখা। আমরা অনেক কিছুই ঝুলিয়ে রাখি না বাসায়। আমরা একটা কি বলে এটাকে, ক্যালেন্ডার ঝুলিয়ে রাখি, আমরা একটা জামা ঝুলিয়ে রাখি কিনা? রাখি। তাহলে আমরা এরকম বলতে পারি হাং মানে ঝুলিয়ে রাখা। তাহলে এরকম আমরা বলতে পারি হি হাং, সে ঝুলিয়ে রেখেছিল। হি হাং হিজ কোট, হ্যাঁ, অন দ্য হুক। হি হাং হিজ কোট অন দ্য হুক, এরকম বলতে পারি না? হি হাং হিজ কোট অন দ্য হুক। এটা একটা বিষয়, সবাই খাতার মধ্যে লিখে রাখবেন। দেরি হয়নি। হাং মানে ঝুলিয়ে রাখা। হি হাং হিজ কোট অন
অন দ্য কি হুক, তার মানে সে হুকের মধ্যে কোটটা ঝুলিয়ে রেখেছিল। হাং মানে ঝুলিয়ে রাখা, কোনো কিছু আমরা যদি দেওয়ালে ঝুলিয়ে রাখি, হুকের মধ্যে ঝুলিয়ে রাখি, একটা ক্যালেন্ডার ঝুলিয়ে রাখি, ওইটাকে আমরা বলি হুক, তাই না? হুক বলি। তো হাং মানে ঝুলিয়ে রাখা, একটা আছে হাং, আর একটা আছে হ্যাং, মানে কাউকে মানে ফাঁসির দড়িতে ঝোলানো, কাউকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা, যেটাকে আমরা বলি কাউকে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে। বাকি আরেকটা যেটা আছে হ্যাংড, ওইটা হলো কাউকে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে। কাউকে যে আমরা ফাঁসি দেই যদি, তাহলে ওই ফাঁসি দেওয়ার ক্ষেত্রে যে ঝুলিয়ে রাখা ওই ক্ষেত্রে বসে। কাউকে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে, কাউকে ফাঁসি, হ্যাঁ, কাউকে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে একটা হলো হাং, কোনো কিছু ঝুলিয়ে রাখা, কোনো বস্তুবাচক কোনো কিছু, কোনো কাপড় চোপড় ঝুলিয়ে রাখা, ওইটা হচ্ছে হাং। আর এটা হচ্ছে হ্যাংড, মানে কাউকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে রাখা, তাই না? সেক্ষেত্রে এখানে একটা বাক্য আমরা যদি দিই, আমরা দিতে পারি দ্য ক্রিমিনালস ওয়ার হ্যাংড অ্যাট ডাউন। লিখতে পারি আমরা দ্য ক্রিমিনালস ওয়ার, একটা বাক্য লেখেন, দ্য ক্রিমিনালস ওয়ার, হ্যাঁ, দ্য ক্রিমিনালস ওয়ার হ্যাংড, হ্যাঁ, দ্য ক্রিমিনালস ওয়ার হ্যাংড অ্যাট ডাউন, হ্যাংড অ্যাট ডাউন, তার মানে সকালবেলায়, সরি, মানে অপরাধীদের কি ভোরবেলা ফাঁসি দেওয়া হয়েছিল, অপরাধীদের ভোরবেলা ফাঁসি দেওয়া হয়েছিল। আমি যে দুটো লিখে দিয়েছি দুটো ক্লিয়ার কিনা সবার একটু জানাবেন প্লিজ, দুটো ক্লিয়ার কিনা? তার সোজা কথা, হাং মানে ঝুলিয়ে রাখা। এই হাং সবসময় কার ক্ষেত্রে বসে বলেন? এই হাং সবসময় বস্তুবাচকের ক্ষেত্রে বসে। কোনো বস্তুবাচক কোনো জিনিসকে যদি ঝুলিয়ে রাখেন তাহলে এই হাং দিবেন পাস্ট পার্টিসিপল। আর কোনো ব্যক্তিবাচক কোনো জিনিসকে ঝুলিয়ে রাখেন, কোনো মানুষকে হত্যা করেন, কোনো মানুষকে ফাঁসির দড়িতে ঝুলাই, তাইলে হ্যাং দিবেন। দুইটাই রাইট। একটা হাং হইল বস্তু ঝুলিয়ে রাখা, কোনো কাপড় চোপড় ঝুলিয়ে রাখা। আরেকটা কি বলেন তো? আরেকটা হইতেছে যে কাউকে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে। সব কি ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন কাইন্ডলি, সবাই একটু আমাকে জানাবেন সব ক্লিয়ার কিনা ভাই। আচ্ছা, একজন একটা প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তো পারি, বইয়ের বাইরে থেকে যা আসে পারি না। এগুলো পারেন কিন্তু আপনি ব্যাখ্যা করে করে পড়েন না, তো আপনি বইয়ের থেকে এই প্রশ্ন আসে জানেন না। কারণ আপনি কি করেন, ধরেন আপনার একটা উত্তর এখানে পার্ট, কোনটা উত্তর? হ্যাংড, আর একটা হলো হাং। এই দুইটা উত্তর পরে আপনি চলে যান, তাতে যাওয়া যাবে না, চারটা অপশন ব্যাখ্যা করতে হবে। যখন আপনি চারটা অপশন ব্যাখ্যা করে করে পড়তে পারবেন তখন আপনি চাকরি পাবেন, তখন আপনি ভালো করবেন। বুঝেন নাই? প্রোডাক্টিভ পড়াশোনা করেন, উল্টাপাল্টা পড়াশোনা করা যাবে না, প্রোডাক্টিভ পড়াশোনা করতে হবে। সবাই এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। ভাইয়াপুরা যারা পরে এসেছেন কাইন্ডলি প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিবেন দয়া করে। যারা পরে এসেছেন তারা অবশ্যই একটু লাইভটা শেয়ার করে দিবেন কাইন্ডলি। ওকে, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন আমার কথাটা? বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন, বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, ইংলিশ পেইড ব্যাচের ক্লাস কি প্রধান শিক্ষক নিয়োগের আগে হবে? হয়ে যাবে, আপনাদের সার্কুলারটা দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। চলেন 3 নম্বর প্রশ্ন তো আমরা পড়লাম, এবার আমরা 4 নম্বর পাস্ট পার্টিসিপল অফ বাই। দেখেন ভার্বের ফর্ম পড়তে বলছিলাম, আপনাকে বলছিলাম যে ভার্বের ফর্মগুলো একটু পড়েন দাদা ভাই, বলছিলাম যে ভার্বের ফর্মগুলো পড়েন, ভার্বের ফর্মগুলো পড়েন, পড়েন না তো? ভার্বের ফর্মগুলো পড়েন, পড়াইছিলাম না এগুলো? এই যে কাট 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 পড়াইছিলাম কিনা? কাট কাট কাট, হ্যাঁ পড়াইছিলাম কিনা বলেন? শার্ট শার্ট শার্ট, এগুলো পড়াইছিলাম না? সব লিখে দিছি আপনাকে, সব লিখে দিছি। যারা 3টা ক্লাস করছেন তারা এগুলো জানেন, হ্যাঁ, যারা এগুলো জানেন, যারা এগুলো জানেন সবাই এগুলো জানেন। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আগে উত্তরটা দিয়ে নেন, তারপর একটা প্রশ্ন করি। পাস্ট পার্টিসিপল অফ বাই, বাই মানে ক্রয় করা, এটা একটা ভার্ব। তো এইটার পাস্ট পার্টিসিপল কি? বাজেট? নো, নেভার। ব্রট? ব্রটও না, তাহলে এটা বট হবে, তাই না? বট মানে BOUGHT। এটা খুবই ইজি, এটা সবাই পারবে ইনশাল্লাহ। জি, আজকে বলবো, হ্যাঁ আলকান্দা ফাগুন বলেছেন পজিটিভ ভার্ব সম্পর্কে আজকে আমরা কথা বলবো। পজিটিভ ভার্বের প্রশ্ন একটু পরে আসবে, তখন বলবো। এই জন্য জায়গা রাখছি, আমরা অনেক পর্যাপ্ত জায়গা রাখছি। সবাইকে ঝটপট জানিয়ে দেন, দুর্দান্ত ক্লাস হইতেছে, পোলাপান চলে যাওয়া যাবে না। শুনেন, প্রাইমারির সার্কুলারটা ভাই যে কোনো সময় দিয়ে দিবে, প্রাইমারির সার্কুলার যে কোনো সময় দিয়ে দিবে, যে কোনো সময় দিয়ে দিবে। আমাদের 90 দিনের কোর্স চলতেছে, সপ্তাহে 2টা ইংলিশ ক্লাস পাইতেছেন, আর কি চান? ভালো করে ক্লাসগুলো করেন, সবকিছু হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন তাহলে ওটা কোনটা বলেন তো? বট, BOUGHT। কোনটা কোথায় আছে? ব্রট আছে, বট, বট যেটা ওইটা উত্তর রাইট, তাই না? বট কোথায় আছে? ওইটা উত্তর রাইট, থ্যাংক ইউ সো মাচ। ডি নাম্বার উত্তর। এখন একটা প্রশ্ন করবো আপনাকে, খালি পাতা একটা প্রশ্ন করবো, সেটা হইলো আমাকে বলেন তো এই শো ভার্বের পাস্ট পার্টিসিপল কি? মানে আমি আপনাকে একটা জিনিস বলি, এই যে শো, এটা হইতেছে V0, তাই না? এটা V0, আর V1টা কি? শোর। শোর V1টা হইতেছে শোস। তো আমাকে এই V2টা বলবেন আর এই V3টা বলবেন, দেখি পারেন কিনা, বলেন
বলেন সবাই দেখি, আমি ক্লাস নিছি, আমি উত্তর চাই, আমি ক্লাস নিছি, আমি উত্তর চাই। আমি এতটুকু দাবি করতেই পারি আপনাদের কাছ থেকে। এই দাবিটা আমি করলাম যে আমি যে আপনাকে দুইটা ক্লাস নিছি, দুইটা ক্লাস ভার্বের উপরে, এই প্রশ্নের উত্তরটা দেন দেখি আপনারা কতটুকু ভার্বের ফর্ম পড়ছেন। আমি আবারও বলতেছি, বারবার বলতেছি যে আপনার এখান থেকে 2-3 মার্ক কমন পড়বে। আমরা ব্যাখ্যা করে করে অ্যানালাইসিস করে করে পড়তেছি, সো একটু ভালো করে পড়বেন কাইন্ডলি প্লিজ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা শেয়ার করতেছেন তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। দেখেন অনেক স্টুডেন্টরাই ক্লাস করতো, বাট এখন রিসেন্টলি তারা ক্লাস করে না একটা কারণে, সেটা হলো তারা ভাবতেছে যে এখনো সার্কুলার দেয় নাই, আমি একটু পরে পড়াশোনা করবো নি, সার্কুলার দিলে পড়াশোনা করবো নি। ভাই, আপনি এই যে 938 জন ক্লাস করতেছেন না, আপনারা অবশ্যই ওই কয়জনের থেকে এগিয়ে আছেন যারা ভাবতেছে সার্কুলার দিলে পড়বো, তারা আসলে আর পড়াশোনা করতে পারবে না। কারণ পড়াশোনাটা এত সহজ না, চাকরি এত সহজ না, আবার এত কঠিনও না। কনসিস্টেন্সি মেনটেন করতে হয়, রেগুলারিটি মেনটেন করতে হয়, তবেই না চাকরি পাওয়া যায়। উত্তর কোনটা বলেন? তাহলে আমরা এই দুটা পারলাম, তাই না? শো অ্যান্ড শোস। তাহলে দ্বিতীয়টা কোনটা বলেন তো? অনেকেই ভুল করবে, আমি জানি অনেকেই ভুল করবে, শোড। আর 3 নাম্বার হইলো SHOWN, মানে পাস্ট পার্টিসিপল, যেটা এটা অনেকেই ভুল করে, এই জন্য আমি প্রশ্নটা করেছি। ঠিক আছে, অনেকে উত্তর করেছেন। আবু তালিব উত্তর করেছেন, আলকান্দা ফাগুন উত্তর করেছেন, সুমি জাহান আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন অপর্ণা ভুইয়া। শোড না, ভুল করলেন। 3 নাম্বার মানে পাস্ট পার্টিসিপল কিন্তু শোড না। কেন? পাস্ট পার্টিসিপল হচ্ছে শোন, শোড, হ্যাঁ, শোস, শোড, শোন, 3 নাম্বারটা। ঠিক আছে, বুঝতে পেরেছেন আমার কথা? থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ঠিক আছে। এই যে আনোয়ারুল ইসলামেরটা হয়েছে, আখি আপনারটা হয়নি, না। মিলন বিশ্বাস একটা হয়েছে, আর একটা হয়নি। বৃষ্টি একটা হয়েছে, সুলতানা 2টাই হয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হাততালি। স্বর্ণা একটা হয়েছে, শান্তার 2টা হয়েছে, থ্যাংক ইউ। অনেকের হয়েছে না? মাশাল্লাহ 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 মাশাল্লাহ, সবার হয়েছে না বাবা? মাশাল্লাহ, থ্যাংক ইউ। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, ভাই আসেন, ভাই প্লিজ, আই ওয়াটার দ্য প্ল্যান্টস উত্তরটা দেন প্লিজ। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এটার পরে কিন্তু প্রাইমারির প্রশ্ন আমরা কিন্তু দেখাবো। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি চারা গাছগুলোতে পানি দেই। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এখানে কি আছে? ওয়াটার আছে না? কি আছে বলেন তো? ওয়াটার আছে। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি চারা গাছে কি দেই? আমি চারা গাছে পানি দেই। ঠিক আছে, আমি চারা গাছে কি দেই বলেন? আমি চারা গাছে পানি দেই। বলেন এখানে এই যে ওয়াটার, এটা একটা নাউন, এটা একটা নাউন, তাই না? জন্মগতই নাউন, কিন্তু এটা বসছে কোথায়? ভার্বের পরে, তাই না? এই সাবজেক্টের পরে। তো সাবজেক্টের পরে জাতীয় স্ট্রাকচার অনুযায়ী আমরা একটা বিষয় জানি যে সাবজেক্টের পরে যেটা বসে ওইটার নাম তো ভার্ব, তাই না? সাবজেক্টের পরে যেটা বসে ওইটার নাম ভার্ব। তার মানে ওয়াটারটা নাউন ছিল, বাট এই মুহূর্তে সেটা ভার্ব। কারণ সে ভার্বের অবস্থানে বসেছে, ভার্বের জায়গায় বসেছে, ভার্বের অবস্থানে বসেছে, ভার্বের জায়গায় বসেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উত্তর কোনটা বলেন তো? ভার্ব। ভেরি গুড, উত্তর হচ্ছে কোনটা বলেন তো? ভার্ব। উত্তর কোনটা? ভার্ব। নাইস, থ্যাংক ইউ। সবার জন্য একটা হাততালি, সবার জন্য একটা হাততালি, সবার জন্য একটা হাততালি, কারণ সবার উত্তর হয়েছে এটা। নাইস। 6 নম্বর প্রশ্নতে আমরা যাব। 6 নম্বর কোশ্চেন আমরা যেতে চাই, আসেন 6 নম্বর প্রশ্নতে আমরা যেতে চাই। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এটা রাইট ফর্মস অফ ভার্বের একটা প্রশ্ন। শুনেন, প্রিপোজিশন সমাচারটা একটু লিখে রাখেন সবাই। প্রিপোজিশন সমাচার লেখেন, প্রিপোজিশন সমাচার, সারা জীবন আর ভুল হবে না। প্রিপোজিশন সমাচার লেখেন, সবাই লেখেন। আমি একটু মনে হয় নিপটা একটু ছোট করা দরকার, আই থিঙ্ক। ওকে, সবাই লিখবেন প্রিপোজিশন সমাচার, সবাই লিখবেন। আপনি আমার ক্লাসগুলো করতে থাকেন, অবশ্যই ভালো করবেন আপু, আপনি চিন্তা করার কিছু নেই। লেখেন প্রিপোজিশন সমাচার। প্রিপোজিশন নিয়ে যত ঝামেলা আছে অ্যানালাইসিস করে পড়তে হবে আপু, দাদা হবে না ভাই। অ্যানালাইসিস করে যদি আপনি না পড়েন তাহলে আপনি চাকরি পাবেন না, কখনোই পাবেন। অ্যানালাইসিস করে করে পড়েন, ভালো করবেন। আসেন, 1 নম্বর হইল যে সকল প্রিপোজিশনের পরেই মূলত কি বসে? সকল প্রিপোজিশনের পরেই, সকল প্রিপোজিশনের পরে, পৃথিবীর যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরেই ভার্ব প্লাস আইএনজি বসে। আচ্ছা, 2 নম্বর হলো তবে টুর পরে ভার্বের বেস ফর্মটা বসে, টুর পরে আবার ভার্ব বেস ফর্ম বসে। 3 নম্বর ব্যতিক্রম কোনটা? নোটটা কি? নোট হইল কিন্তু যদি টুর আগে কোনো ফ্রেজ থাকে, যেমন টুর আগে যদি কোনো কি থাকে? ফ্রেজ থাকে, অর্থাৎ টু যুক্ত কোনো ফ্রেজ থাকে, তাহলে কিন্তু টু তার ধর্ম মানে না। টুর পরে আবার তখন সে কি করে? ভার্ব প্লাস আইএনজি নেয়। তো এই ফ্রেজগুলো কারা কারা? দেখেন এই ফ্রেজগুলো আছে, এই যে দেখেন, উইথ আ ভিউ, তাই না? উইথ আ ভিউ। তারপরে আছে হইতেছে লুক অথবা লুকিং, লুক অথবা লুকিং ফরওয়ার্ড, লুক অথবা লুকিং ফরওয়ার্ড। তারপর কি আছে? গেট,
গেট ইউজড, গেট ইউজ, তারপর কি আছে উইং। আমি এত লিখতে পারতেছি না, আমি জাস্ট কিছু লিখে দিলাম। সবাই লিখেন, সব ক্লাস নিব ভাই, সব ক্লাস নিব। আপনারা যদি ক্লাস করেন, সোহান ভাই, সোহান স্যার, সব ক্লাস নিব। ঠান্ডা মাথায় ক্লাস করেন। চাকরি হবো না মানে চাকরি বাপের হইতে হইব, চাকরি হইতে হবো মানে চাকরি হইব, আপনার চাকরি হইব না মানে আপনার চাকরি হইব। কারণ আপনি এই এত হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে এই রাত্রেবেলায় অন্ধকারে, কারেন্ট নাই অথবা কোনো সমস্যা আছে, অনেক কাজ ফেলে ক্লাস করতেছেন, তা আপনার চাকরি হবো না, মানুষের চাকরি হবে? অবশ্যই আপনার চাকরি হবে। ভালো করে পড়েন, অবশ্যই চাকরি হবে ইনশাআল্লাহ তাআলা। দেখেন প্রিপোজিশন সমাচার, এটা সবাই লিখছেন কিনা এই টপিকটা মনে রাখবেন। এখন আপনার প্রশ্ন আসছে 6 নম্বরে উইথ আ ভিউ টুর পরে কি হয়। তো এইটুকু উত্তর করে যাওয়া যাবে না। এইটুকু উত্তর করে যদি চলে যান তাহলে আপনার চাকরি হবে না, আপনাকে ব্যাখ্যা করে করে পড়তে হবে। দেখেন আমি কেমনে করে ব্যাখ্যা করলাম, দেখেন আমি কেমনে করে ব্যাখ্যা করলাম। আপনি শুধু উইথ আ ভিউ টুর উপরে ভার প্লাস আইএনজি হয় এটা জেনে চলে যাবেন, এইটা হবে না। বাকিগুলো পড়েন না, যে পৃথিবীর যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরে চোখ বন্ধ করে আপনি ভার প্লাস আইএনজি দিবেন, শুধু টুর পরে দিবেন না। কারণ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে পারে, তবে টুর পরে ভার্বের সাথে আইএনজি হতে পারে। টুর পরে ভার্বের সাথে কি হতে পারে? আইএনজি হতে পারে ভাই, আইএনজি হতে পারে। যেমন যদি তার আগে কোনো ফ্রেজ থাকে, তাদের নাম কি? উইথ আ ভিউ, লুক ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ড, গেট ইউজড, উইং। এদের আগে যদি এই টুটা পরে বসে তাইলে আবার ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। এতটুকু সবার ক্লিয়ার কি না? এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। এতটুকু সবার ক্লিয়ার কিনা? সবার ভালো লাগতেছে তো? মজা লাগতেছে কিনা? ক্লাসটা মজা লাগতেছে কিনা? কোয়েশ্চেন অ্যানালাইসিসটা ভালো লাগতেছে তো? আমরা বেশি কথা বলবো না, আমরা সেগুলোই বলবো যেগুলো দরকার। ক্লিয়ার কিনা? সবাই এতটুকু ক্লিয়ার কিনা? সবাই লিখেছেন কিনা? সকল প্রিপোজিশনের পরেই ভার প্লাস আইএনজি হয়, টুর পরে ভার্বের বেস ফর্ম হয়। কিন্তু টুর পরে আইএনজি হতে পারে যদি টুর আগে কোনো ফ্রেজ থাকে। সেই ফ্রেজগুলোর নাম কি? উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, লুকিং ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উইং টু। এবং এরা সবাই উদ্দেশ্য অর্থ প্রকাশ করে। সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন কাইন্ডলি প্লিজ। ওকে, দেন নুসরাত জান খুব সুন্দর করে লিখে ফেলছে সবকিছু, ভেরি গুড। হাততালি সবার জন্য, নাইস। হাততালি, হাততালি সবার জন্য, হাততালি। ঠিক আছে, ক্লিয়ার না সবার? সবার ক্লিয়ার না? ঠিক আছে, ওকে, নাইস। তাহলে আমাকে এইটা একটু বলেন তো দেখি, এই যে এইটা একটু উত্তর দেন তো আমাকে, এইটা একটু উত্তর দেন। তাহলে বাই রিড নিউজ পেপার, সংবাদপত্র পড়ার মাধ্যমে। ভাই দেখেন এটা উত্তর দেন। সংবাদপত্র পড়ার মাধ্যমে, বাই রিডিং নিউজ পেপার বা রিড নিউজ পেপার, উই ক্যান গেইন, হ্যাঁ, উই ক্যান গেইন নলেজ, আমরা জ্ঞান অর্জন করতে পারি, তাই না? আমরা জ্ঞান অর্জন করতে পারি। এখানে কি হবে উত্তর দেন তো সবাই। এখানে কি হবে উত্তর দেন। এখানে কি হবে উত্তর দেন। এখানে কি হবে উত্তর দেন তো। এখানে কি হবে একটু জানাবেন তো, একটু জানাবেন, একটু জানাবেন। বাই রিড নিউজ পেপার, সংবাদপত্র পড়ার দ্বারা বা সংবাদপত্র পড়ার মাধ্যমে উই ক্যান গেইন নলেজ, আমরা জ্ঞান অর্জন করতে পারি, তাই না? তাহলে এই যে দেখেন প্রিপোজিশন, বাইটা কি? প্রিপোজিশন, তাই না? তাহলে এই প্রিপোজিশনের পরে অবশ্যই ভার প্লাস আইএনজি হবে। ওই যে আমি একটু আগে বললাম যে পৃথিবীর যত প্রিপোজিশন আছে সকল প্রিপোজিশনের পরেই আপনাকে কি করতে হবে? আপনাকে ভার প্লাস আইএনজি দিয়ে কাজ করতে হবে। তো তাই যদি করেন তাহলে উত্তর কোনটা হবে বলেন তো? উত্তর হবে হইতেছে বাই রিডিং, তাই না? বাই রিডিং। হ্যাঁ, আরও অনেক আছে, হ্যাঁ প্রিয়তা, অনেক আছে। আমি তো সবগুলো লিখি নাই, কারণ এতগুলো লিখলে তো সমস্যা। ক্লিয়ার? রিডিং হবে না, বাই রিডিং হবে। কেন? কারণ বাই হচ্ছে একটা কি? প্রিপোজিশন। আশা করি 6 নাম্বারটা সবার ক্লিয়ার। 7 নাম্বারটা আসেন। হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ লার্জ? হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড লার্জ? লার্জ মানে বিশাল, 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 বিশাল। লার্জ মানে কি? বিশাল। বিশাল মানে কি? অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভ, লার্জ, লার্জ অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভের ভার্ব কি? খুঁজে বের করেন। লার্জ খুঁজে বের করেন। লার্জের ভার্ব কি? খুঁজে বের করেন সবাই, সবাই খুঁজে বের করবেন। লার্জের ভার্ব কি? সবাই খুঁজে বের করবেন। লার্জ, সবাই খুঁজে বের করবেন। লার্জের ভার্বটা কি? সবাই খুঁজে বের করবেন। লার্জের ভার্ব কি? লার্জ, বিশাল, বিশাল, লার্জ, লার্জ, বিশাল। সবাই খুঁজে বের করবেন লার্জের ভার্ব কি। সবাই উত্তর করবেন, সবাই। সবাই উত্তর দিবেন প্লিজ, সবাই উত্তর করবেন, সবাই। লার্জ, সবাই উত্তর করবেন। লার্জের ভার্বটা কি বলেন? লার্জের ভার্বটা কি? এন লার্জ, লার্জার বলেছেন অনেকেই, কিন্তু লার্জার কিভাবে হয় আমাকে জানাবেন। লার্জার তো কোনোভাবেই হয় না আপু, লার্জার হবে না, লার্জার হবে না। বলেন, বলেন, সবাই একটু বলবেন। লার্জার কিন্তু হবে না, একটু জানাবেন কোনটা হবে, বলেন, বলেন কোনটা হবে? লার্জ নাকি এনলার্জ? কোনটা, কোনটা হবে দেখেন তো।
আসলে এখানে লার্জেন এটা তো হবেই না, লার্জার এটা তো একটা কম্পারেটিভ ডিগ্রি, লার্জার। এন লার্জ হতে পারে, এন লার্জেন তো হবে না, তার মানে তিনটা বাদ, উত্তর হবে কোনটা? এন লার্জ। এন লার্জ মানে বড় করা, এখানে একটা প্রিফিক্স বসাইতে হবে ই এন, তাহলেই ভার্ব হয়ে যাবে বড় করা। এরকম অনেক আছে, লাইট এন লাইটেন, আলোকিত করা আছে না, এই যে এন লাইটেন আরেকটা ওয়ার্ড আছে, এন লাইটেন, এন লাইটেন আলোকিত করা, এরকম অসংখ্য ওয়ার্ড পাবেন আপনি, বুঝতে পারছেন? এনলার্জ মানে বড় করা বা সম্প্রসারিত করা, এনলার্জ মানে হইতেছে বড় করা বা কি বলেন তো সম্প্রসারিত করা, এটা একটা ভার্ব, তাই না? এটা একটা কি বলেন তো, এটা একটা ভার্ব। এনলার্জ মানে সম্প্রসারিত করা অথবা কি করা? বড় করা। এই যে এটা আসতে পারে পরীক্ষায়, এনলাইটেন মানে আলোকিত করা। এডুকেশন এনলাইটেন আস, শিক্ষা আমাদেরকে আলোকিত করে। এডুকেশন হেল্প আস টু এনলাইট, এরকম হয় কিন্তু, তাই না? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। পারেন না এটা 7 নাম্বারটা, পারছেন। ওকে, আইডেন্টিফাই দ্য কারেক্ট ভার্ব, আইডেন্টিফাই দ্য কারেক্ট ভার্ব অফ দ্য ইন দ্য ব্যাংক। আই উইশ আই ড্যাশ দ্য অ্যান্সার। আই উইশের পরে আমরা সবসময় জানি যে আই উইশের পরে, এটা আমরা খুব ভালো করেই জানি, আইশের পরে যে কোনো সাবজেক্ট থাকুক না কেন, এনি সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট থাকুক, যেমন আই উইশের পরে আই থাকুক বা হি থাকুক বা শি থাকুক বা উই থাকুক, এখানে সর্বদাই ভার্বের 2 নাম্বারটা হবে, মানে বা অয়ার ভার্বটা হবে, মানে অসম্ভব কল্পনা প্রকাশ করবে। সবসময় কি করবে? অসম্ভব কল্পনা, অয়ার হবে অথবা ভার্বের 2 নাম্বারটা হবে। হয় অয়ার হবে, তা নাহলে কি হবে বলেন তো? তা নাহলে কি হবে? ভার্বের 2 নাম্বারটা হবে। স্যার বাংলা ক্লাস কবে হবে? জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, সমস্যা নেই, বাংলা ক্লাসও হবে, সব ক্লাসই হয়, আমাদের সাথে যুক্ত থাকেন, পাওয়া যাবে। তাহলে দেখেন শুড নো এটা তো হবেই না, কারণ আমার হয় অয়ার লাগবে, তা নাহলে ভার্বের 2 নাম্বার লাগবে। নো, এখানে এসে উত্তরটি বলতে উত্তর হবে বি নাম্বার, কিন্তু ভার্বটা এখানে নো আছে, এইটাই হবে নিউ, মানে ভার্বটা এখানে ভুল উঠছে, বানানটা নিউ হবে, ঠিক আছে, নিউ হবে, নিউ হবে, নো না। নো তো ভার্বের 1 নাম্বার, নো তো ভার্বের কত নাম্বার? 1 নাম্বার। তাহলে নো ভার্বের 2 নাম্বার কি? নো ভার্বের 2 নাম্বার হইতেছে নিউ। আই উইশ আই নিউ দ্য অ্যান্সার, আমি যদি উত্তরটা জানতাম, আই উইশ আই নিউ দ্য অ্যান্সার, তাই না? উত্তরটা ভুল আছে এখানে, মানে নো বানানটা ভুল আছে, বানানটা একটু সবাই ঠিক করে নেবেন, ঠিক আছে? সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, এটা সবার ক্লিয়ার, তাই না? এইটা সবার ক্লিয়ার, ওকে। এটা একদম সহজ ছিল, তাই না? সবাই একদম সহজ ছিল, সবাই পারছেন। The past participle of exciting, the past participle of exciting, the past participle of exciting। স্যার এখানে নিউ নাই, ওইটাই বললাম যে নিউ বানিয়ে নেন, ওইটাকেই বললাম যে নিউটা বানিয়ে নেন, ওই যে নিউটা বানিয়ে নেন, নিউটা বানিয়ে নেন, কারণ নোটা আমি তো বলেই দিলাম যে নো, এই যে ভার্ব, এই ভার্বটা তো নো হবে না, ওখানে তো হবে নিউ, মানে ভুল উঠছে, বানানটা ভুল উঠছে, স্পেলিং মিস্টেক হয়েছে, তাই না? সো নিউ হবে, তাই না? নিউ হবে। তারপর উত্তরটা দেন, সবাই একটু উত্তরটা করবেন, কি হবে বলেন? বলেন, সবাই উত্তরটা করবেন কাইন্ডলি প্লিজ। ওকে, দেখেন তো, দ্য পাস্ট পার্টিসিপল অফ এক্সাইটিং, এক্সাইটিং এর পাস্ট পার্টিসিপল কি? এক্সাইটিং, এক্সাইট না, এটা ভার্ব, এটা হবে না। এক্সাইটেড, এক্সিকিউট তো হবেই না। তারপরে কি বলেন তো? এক্সিস্ট, এক্সিস্ট তো হবেই না, বাহির হওয়া। পাস্ট পার্টিসিপল চাইছে, তাহলে পাস্ট পার্টিসিপল জানি আমরা আইএনজি যুক্ত করে হতে পারে, ইডি যুক্ত করে হতে পারে, ইএন যুক্ত করতে হতে পারে। এটা কি? এটাকে বলি আমরা প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে কি বলি আমরা? প্রেজেন্ট পার্টিসিপল। আর এই দুটোকে আমরা কি বলি? পাস্ট পার্টিসিপল, তাই না? এই দুটোকে বলি পাস্ট পার্টিসিপল। আর হ্যাভিং থাকলে ওইটাকে বলি আমরা পারফেক্ট পার্টিসিপল। কি বলি? যেখানে হ্যাভিং থাকে তারপর ওইটাকে বলি পারফেক্ট পার্টিসিপল। সেক্ষেত্রে এক্সাইটেড, তাই না? এক্সাইটেড উত্তর হওয়ার কথা, এক্সাইটেড। উত্তর কোনটা বলেন তো? এক্সাইটেড, বি নাম্বার। ক্লিয়ার না সবার? 9 নাম্বারটা ক্লিয়ার কিনা? সবার 9 নাম্বারটা ক্লিয়ার কিনা? সবার 9 নাম্বারটা ক্লিয়ার কিনা? সবার 9 নাম্বারটা ক্লিয়ার, তাই না? 10 নাম্বার আসেন, 10 নাম্বার আসেন। হুইচ পার্টস অফ স্পিচ ইজ বুক? বুক কোন পার্টস অফ স্পিচ? যদিও এটা সামগ্রিক আসছে, আসলে বুক কোন পার্টস অফ স্পিচ এটা আমরা জানি। বুক মানে বই, হ্যাঁ, বই একটা নাউন, তাই না? এবং এইটা একটা কি নাউন বলেন তো? এইটা একটা কমন নাউন। এইটা একটা কি নাউন? এইটা একটা কমন নাউন। তো অত বেশি তো দেয় নাই। কমন নাউন অ্যান্ড ভার্ব, নাকি শুধু নাউন, নাকি ভার্ব, নাকি অ্যাডজেক্টিভ, কোনটা হবে একটু জানাবেন আমাকে। হ্যাঁ, বাংলা ক্লাসও হবে ইনশাল্লাহ। স্যার আরেকটু অ্যানালাইসিস করে বলবেন প্লিজ। যেখানে অ্যানালাইসিস করার দরকার আছে সেখানে আমি অ্যানালাইসিস করতেছি, কোনো সমস্যা নেই। যেখানে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে সেখানে কিন্তু অ্যানালাইসিস করা হচ্ছে ভাই, একটু হোল্ড করেন, মানে একটু ধৈর্য ধরেন। যেখানে অ্যানালাইসিস করার প্রয়োজন আছে সেখানে কিন্তু আমরা অ্যানালাইসিস করতেছি, ওকে। দেখেন তাহলে উত্তর কোনটা হবে? এটা শুধুই নাউন, তাই না? উত্তরটা হচ্ছে শুধুই নাউন, 10 নাম্বারটা। 11 নম্বর প্রশ্নেও আমরা যেটা দেখব সেটা কিন্তু এই যে এটা একটা পজিটিভ ভার্বের প্রশ্ন। তো এখন আমি একটু পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। পজিটিভ ভার্ব কি জিনিস?
আসেন পজিটিভ ভার্ব কি জিনিস সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন আমরা একটু পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। সবাই একটু পজিটিভ ভার্বটা লেখেন। তো পজিটিভ ভার্ব জিনিসটা কি সেটা বললে বা সেটা শিখলে এটা দিয়ে আমরা 4-5টা প্রশ্ন কি করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো। পজিটিভ ভার্ব কি জিনিস? ঠিক আছে, পজিটিভ ভার্ব মানে প্রযোজক ক্রিয়া, অর্থাৎ কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়। কি বলেছি বলেন তো? পজিটিভ মানে কর্তা নিজে কাজ করবে না, অন্য কাউকে দিয়ে কাজ করাবে। যেমন আমরা এরকমটা বলি কিনা যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। আচ্ছা, মা যে শিশুকে চাঁদ দেখায় ব্যাপারটা কিরকম? মা যে শিশুকে চাঁদ দেখাচ্ছে তার মানে মা কিন্তু শিশুকে দিয়ে চাঁদ দেখিয়ে নেওয়ার কাজটা করতেছে, তাই না? যেমন আমি যদি ইম্পর্টেন্ট কিছু পজিটিভ ভার্বের নাম বলি, যেমন আপনাকে যদি বলি লার্ন, লার্ন মানে কি বলেন তো? লার্ন মানে শেখা, কিন্তু টিচ মানে কি? টিচ মানে শেখানো। তার মানে আমি আপনাকে শেখাতে গিয়ে আমার শেখা হয়ে যাচ্ছে, মানে আমি আমার কাজটা শেখা এটা আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছি, এটাই পজিটিভ ভার্ব, তাই না? তারপর আসেন লার্ন মানে শেখা, টিচ মানে কি? শেখানো। তারপর আসেন ইট মানে কি? খাওয়া, তাই না? ইট মানে কি বলেন তো? ইট মানে হইতেছে খাওয়া, আর ফিড মানে কি বলেন তো? ইট মানে খাওয়া, আর ফিড মানে কি? খাওয়ানো। দেখবেন ছোটবেলায় আমরা এরকম দেখছি মা শিশুকে খাওয়াচ্ছেন, তাই না? এই যে মা শিশুকে খাওয়াচ্ছেন, মা শিশুকে খাওয়াইতে গিয়ে কিন্তু নিজেও খায়, মাঝে মাঝে খায় কিনা? তার মানে মা শিশুকে খাওয়াতে গিয়ে নিজে খেয়ে নিচ্ছেন। অনেকটাই আমার মতো যে আমি আপনাদের শেখাতে গিয়ে নিজে শিখে নিচ্ছি, কিন্তু নাম হচ্ছে আপনার, আমার কিন্তু নাম হচ্ছে না। তাহলে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে যখন কাজ করিয়ে নিচ্ছে। লার্ন এটা লিখে রাখেন, খুব গুরুত্বপূর্ণ পজিটিভ ভার্ব, যে লার্ন হচ্ছে নর্মাল ভার্ব, টিচ হচ্ছে পজিটিভ ভার্ব, ইট মানে খাওয়া, ফিড মানে কি? খাওয়ানো। লিখে রাখেন, আরো কিছু লিখে রাখেন। রিমেম্বার, রিমেম্বার মানে কি? রিমেম্বার মানে মনে করা, তাই না? রিমেম্বার মানে মনে করা বা স্মরণ করা। রিমেম্বার মানে স্মরণ করা। আর রিমাইন্ড মানে কি? রিমাইন্ড মানে স্মরণ করানো। জব ইংলিশ বইয়ের 64 পৃষ্ঠার মধ্যে কিন্তু এরকমটা আছে, ঠিক আছে? তারপর ভালো করে খেয়াল করেন। তারপরে ড্রিঙ্ক মানে কি করা? দেখেন তো, ড্রিঙ্ক মানে হইতেছে পান করা, ড্রিঙ্ক মানে পান করা। আর ড্রেঞ্চ মানে কি? ড্রেঞ্চ মানে হইতেছে পান করানো। ড্রেঞ্চ মানে কি বলেন তো? ড্রেঞ্চ মানে হইল পান করানো। ড্রিঙ্ক মানে পান করা, ড্রেঞ্চ মানে পান করা। হ্যাঁ, ডাইভ মানে নিজে ডুবে যাওয়া, ডাইভ DIVE, ডাইভ মানে নিজে ডুবে যাওয়া। আর DIP, ডিপ মানে কি বলেন তো? ডিপ মানে হচ্ছে অন্যকে ডোবানো। এই যে ডিপ মানে কি? ডিপ মানে হইতেছে অন্যকে ডোবানো, ডিপ মানে হইল অন্যকে ডোবানো। এগুলো আমাদের বইতে আছে, বই থেকে আমি বলতেছি। সো সবাই বইটা যারা সংগ্রহ করছেন তারা 64 পৃষ্ঠার নিচে যেয়ে দেখবেন একদম। তাহলে আমি এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই কাজটা আমরা খুব বেশি করি, বলেন তো কোন কাজটা বেশি করি? এই যে ডাইভ মানে ডোবা, মানে ডাইভ মানে নিজে ডুবে যাওয়া, আর ডিপ মানে অন্যকে ডোবানো। এই কাজটা আমরা খুব বেশি করি। নিজের চরকায় তেল না দিয়ে অন্যের চরকায় তেল দেওয়া আমাদের বাঙালিদের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। আমি পড়াশোনা বাদ দিয়ে অন্য একজন পড়াশোনা করতেছে, তাকে ডিমোটিভেট করা, তাকে নিরুৎসাহিত করা আমাদের একটা মৌলিক কাজ হয়ে দাঁড়িয়েছে। এটা খুবই খারাপ একটা ব্যাপার। মানে বিষয়টা এরকম যে আমরা নিজে তো ডুববো, কাউকে নিয়ে ডুববো, এরকম কার্যক্রমগুলো আমরা খুব বেশি করি, তাই না? এরকম কার্যক্রমগুলো আমরা খুব বেশি করি, যে নিজে ডাইভ মানে নিজে ডুবে যাওয়া, কিন্তু ডিপ মানে অন্যকে ডোবানো। তা আমরা যখন নিজে ডুবি তখন অন্যকে ডুবিয়ে যাই। এটা আসলে আমাদের বাঙালিদের কাজ, এটা বাঙালি ছাড়া আর কেউ করতে পারে না। বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, এই যে তার মানে পজিটিভ ভার্ব হইলো কর্তা নিজে কাজ করবে না, কর্তা অন্যকে দিয়ে কাজটা করিয়ে নিবে। তো যেমন লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো। আমি আপনাদের শেখাতে গিয়ে শিখে ফেলতেছি, নাম হচ্ছে আপনার, আমার কিন্তু না। মা শিশুকে চাঁদ দেখায়, মা কিন্তু শিশুকে দিয়ে চাঁদ দেখিয়ে নেওয়ার কাজটা করতেছে, তাই না? মা শিশুকে ভাত খাওয়ায়, মা শিশুকে ভাত খাওয়াতে গিয়ে নিজেও কিন্তু মাঝে মাঝে খাচ্ছে। ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো। রিমেম্বার মানে মনে করা, রিমাইন্ডার মানে কি? রিমাইন্ডার মানে হইলো মনে করিয়ে নেওয়া। রিমাইন্ডই হবে, রিমাইন্ডার না, রিমাইন্ড হবে, মনে করিয়ে দেওয়া। তারপর দেখেন ড্রিঙ্ক মানে পান করা, আর ড্রেন্স মানে পান করানো, তাই না? ডাইভ মানে ডুব দেওয়া, ডিপ মানে অন্যকে ডোবানো। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন কি না একটু আমাকে জানাবেন। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু সবাই ক্লিয়ার না? সবাই এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাবেন। এতটুকু ক্লিয়ার না? সবাই এতটুকু ক্লিয়ার কিনা? সবাই এতটুকু ক্লিয়ার কি না? প্রিয়তা বলেছেন স্যার বইতে বুক, ভার্ব, নাউন দুইটা আছে। যদি আপনি নাউন এবং ভার্ব দুইটাই পান তাহলে কোনটা দাগাবেন বলেন? আগে নাউন দাগাবেন, বুঝতে পারছেন? আগে দাগাবেন নাউন, বুক হচ্ছে নাউন। কিন্তু যদি অপশনে নাউন না থাকে তাহলে ভার্ব দাগাবেন, এই জন্য আমি এটাকে নাউন বলেছি। ক্লিয়ার? আচ্ছা ভাই, গণিত ক্লাস কবে হবে? গণিত ক্লাস হবে খুব তাড়াতাড়ি, গণিত ক্লাস হবে। তন্ময় স্যার তো গণিত ক্লাস নেয়, তবে আপনারা ক্লাসে উপস্থিত থাকেন কম,
এটা একটা কারণ হতে পারে। ক্লাস নিবে হয়তো বা, আমাদের যে টাইম টেবিলটা ঠিক আছে না, ওই টাইম টেবিলই ক্লাস নেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার না? তাহলে পজিটিভ ভার্বের মধ্যে কারা কারা আছে? এই পজিটিভ ভার্বের আমরা বইতে খুব সুন্দর করে 4টা শর্টকাট দিছি। যাদের বই নাই তারা লিখে রাখবে, যাদের বই আছে তারা লেখার দরকার নেই। 4টা শর্টকাট, তাই না? প্রথম শর্টকাট হইলো, লিখে রাখেন, প্রথম শর্টকাট লিখে রাখেন মেক, তারপর পাবেন হইলো হেল্প, তারপর পাবেন হইতেছে লেট, তারপর পাবেন হইলো কি বলেন তো, গেট। এদের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, এদের পরে যদি কি থাকে বলেন তো, এদের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, সবাই নোটগুলো লিখে রাখবেন। যাদের সামনে বই আছে তারা বই খুলে দেখতে পারেন যে পৃষ্ঠা নাম্বার 64 পৃষ্ঠায় পজিটিভ ভার্বের এই শর্টকাট রুলসগুলো আমরা করে দিচ্ছি। যাদের কাছে বই নেই তারা বই থেকে লিখে রাখবে। ঠিক আছে, একটু ভালো করে সবাই লেখেন। তারপর 2 নম্বরটা লিখবেন হলো হ্যাভ এবং গেটের পরে। দেখেন, হ্যাভ অথবা গেটের পরে, হ্যাঁ, যদি আমরা বস্তুবাচক কোনো কিছু পাই, বস্তুবাচক কোনো কিছুকে পাই, তাহলে কিন্তু কি হয় বলেন তো, V3 হয়। সবাই নোটগুলো লিখে রাখবেন প্লিজ, সবাই নোটগুলো লিখে রাখবেন। 64 পৃষ্ঠায় আছে আমাদের জব ইংলিশ বইয়ের, 64 পৃষ্ঠায় আছে জব ইংলিশ, 64 পৃষ্ঠায় আছে। 3 নম্বর প্রশ্নটা দেখেন, হ্যাঁ, মেক অথবা লেটের পরে, মেক অথবা লেটের পরে একবার দেখলাম মেক অথবা লেটের পরে ব্যক্তিবাচক থাকলে V1 দিবেন। আবার মেক অথবা লেটের পরে যদি বিষয় বা বস্তুবাচক থাকে, হ্যাঁ, যদি বস্তুবাচক থাকে, বিষয় বা বস্তুবাচক একই জিনিস, হ্যাঁ, তাহলে কিন্তু কি হয় বলেন তো, তাহলে কিন্তু ভার্বের আবার 1 নাম্বারটাই হয়। ঠিক আছে, ক্লিয়ার কিনা? তারপরে 4 নম্বর শর্টকাটটা দেখেন, 4 নম্বর শর্টকাটটা সবাই একটু কাইন্ডলি লিখবেন, সবাই একটু কাইন্ডলি লিখবেন। বইতে পাইছেন না? বইতে পাইছেন, যারা বইতে পাইছেন তাদের আর লেখার দরকার নাই। গেটের পরে যদি আপনি, গেটের পরে যদি আপনি ব্যক্তিবাচক অবজেক্ট পান, গেটের পরে যদি আপনি ব্যক্তিবাচক অবজেক্ট পান, ব্যক্তিবাচক অবজেক্ট পান, তাহলে আপনি ইনফিনিটিভ দিয়ে করবেন, মানে 2 + V1 দিয়ে করবেন। আচ্ছা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন বা সিস্টেমটা কোথায়। তাহলে দেখেন, ব্যক্তিবাচক অবজেক্ট পাইলে V1 দিয়ে করবেন, V3 দিয়ে করবেন, এখানে V1 আর এখানে 2 + V1। আমি একটু দূরে সরে যাচ্ছি, সবাই স্ক্রিনশট দিবেন প্লিজ। সবাই একটু স্ক্রিনশট দেন, আমি একটু দূরে সরে যাই। যাদের কাছে বই নাই, যারা বইতে পাইছেন তারা তো পাইছেন। এই 4টা শর্টকাট দেখলে পজিটিভ ভার্বের সকল রুলসের উদাহরণ আপনি পারবেন, সব কিছু পারবেন, সব উত্তর আপনি কিন্তু দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা, সব উত্তর কিন্তু দিতে পারবেন। মেক, হেল্প, গেট, লেট এগুলোর পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, বস্তুবাচক অবজেক্ট থাকলে ভার্বের থার্ড ফর্ম হয়, বস্তুবাচক অবজেক্ট থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, গেটের পরে ব্যক্তিবাচক থাকলে ইনফিনিটিভ হয়। সবাই একটু লিখবেন, সবাই একটু লিখবেন প্লিজ। পেজ নাম্বার 64 ভাই, পেজ নাম্বার 64। জব ইংলিশের একটা বই রাখবেন সাথে আর ক্লাস করবেন, দেখবেন সব পারতেছেন আপনি, সব পারবেন, তাই না? হ্যাঁ, এখানে টি-শার্ট দেখতেছি লেখাই শেষ হয়ে গেছে, মাশাআল্লাহ। বাংলা ক্লাস চান? ঠিক আছে, তন্ময় স্যারকে বলবো, তার মানে ইংরেজি ক্লাস চান না? ঠিক আছে, তাহলে আর আসবো না। কি আপনার ইংরেজি ক্লাস চান না, বাংলা ক্লাস চান? ঠিক আছে, তাইলে আর নাই আসলাম নাকি? ওকে, বাংলা ক্লাস তো হবেই। সবাই আসেন, আসেন আসেন, এই উত্তরটা আমরা করি, এই উত্তরটা একটু করি। আসেন, দেখেন তো, হি মেড মি, এই যে মেড, এটা কি ভার্ব? পজিটিভ ভার্ব। মেডটা কি ভার্ব ভাই? পজিটিভ ভার্ব। মেডের পরে কি ব্যক্তিবাচক অবজেক্ট আছে না? ব্যক্তিবাচক অবজেক্ট কোনগুলো? এই যে মি, তারপরে আছে হইলো আপনার হিম, তারপরে আছে হইলো কি হার, তারপরে আছে কি বলেন তো, তারপরে আছে হইলো আস, তারপরে আছে হইলো দেম। এগুলোর বলে কি বলেন তো? এগুলোর বলে ব্যক্তিবাচক অবজেক্ট, এগুলোর বলে ব্যক্তিবাচক অবজেক্ট, এগুলোর বলে ব্যক্তিবাচক অবজেক্ট। কি বলে? ব্যক্তিবাচক অবজেক্ট, তাই না? তাহলে এই যে মি, তাই না, মি, হিম, হার, আস, দেম, তাহলে এগুলোর বলে ব্যক্তিবাচক অবজেক্ট, এগুলোর বলে ব্যক্তিবাচক অবজেক্ট। তো যখনই আমরা এই ব্যক্তিবাচক অবজেক্টগুলোকে কোথায় বলবো বলেন তো? যখনই আমরা ব্যক্তিবাচক অবজেক্টগুলোকে মেইডের পরে দেখব, হ্যাভের পরে দেখব, লেটের পরে দেখব, গেটের পরে দেখব, তখনই আমরা ভার্বের কি দিব? ভার্বের বেস ফর্ম দিব, ভার্বের বেস ফর্ম দিব, ভার্বের কি দিব? বেস ফর্ম দিব, ভার্বের বেস ফর্ম দিব। আপনারা ইংরেজি ক্লাস চান, ধন্যবাদ। বাংলা ক্লাস চাইছেন আমার কাছে, আমি তন্ময় স্যারকে বলবো বাংলা ক্লাসের বিষয়ে, এবং ম্যাথ ক্লাস স্যার মনে অনেকদিন ধরে নেয় না, এই বিষয়ে আমি জানাবো। আপনাদের প্রতিনিধি হচ্ছেন আমি, সো আমি সবগুলো বলবো, ঠিক আছে?
ঠিক আছে, তাহলে এটার উত্তর কোনটা হবে? তখন বেস্ট ফ্রম কোনটা আছে? বেস্ট ফ্রম কই আছে ড্রাইভ, তাই না? মেড মি ড্রাইভ কোনটা হবে বলেন তো? মেড মি ড্রাইভ। ঠিক আছে, মেড মি ড্রাইভ। সবাই উত্তর করবেন এখন ঝটপট। মেড মি কি হবে বলেন তো? মেড মি ড্রাইভ। ভেরি গুড, ভেরি গুড, মেড মি ড্রাইভ। গোল্ডেন ইয়ার, এটা আবার কেমন আইডির নাম? স্যার ক্লাসে যদি না আসেন তাহলে বাড়ি থেকে সবাই মিলে তুলে আনবো। একটু হাসলাম, হ্যাঁ, একটু মজা লাগলো আপনার কথাটা, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আসবো। এই পারছেন? অনেকগুলো উত্তর করতে পারবেন, সবগুলো উত্তর করতে পারবেন। এই যে দেখেন, আরো দেখেন, এই যে মেইডের পরে কি আছে দেখেন, মেইডের পরে বস্তুবাচক বিষয় বা বস্তুবাচক। দ্য মেশিন, দ্য মেশিনটা কি বলেন তো? মেশিন একটা বস্তুবাচক জিনিস না? মেশিনটা কি বলেন তো? বস্তুবাচক জিনিস। দেখেন আপনি যে রুলসটা লিখছেন সেই রুলসের কত নম্বর রুলস? সেই রুলসটা কত নম্বর রুলস? দেখেন সেই রুলসটা আপনি যদি দেখেন, বিষয় বা বস্তুবাচক, মেইডের পরে বস্তুবাচক অবজেক্ট থাকলে 3 নম্বর রুলস। তাহলে কি হয়? ভার্বের 1 নম্বর হয়। তাহলে দেখেন মেইডের পরে কি আছে? বস্তুবাচক আছে না? তাহলে 1 নম্বর হবে, 1 নম্বর হবে। উত্তর কোনটা হবে? 1 নম্বর, 1 নম্বর হবে, তাই না? 1 নম্বর হবে। কোনটা হবে? 1 নম্বর হবে। সেইটা কোনটা? টু ওয়ার্ক হবে না। তারপরে টু ওয়ার্কিং তো হয় না, টুর পরে ওয়ার্কিং হয়, তবে আগে ফ্রেজ নাই, ওয়ার্ক হবে না। কোনটা হবে বলেন তো? কোনটা হবে এখানে বলেন? কোনটা হবে? একটু আমাকে জানাবেন, একটু আমাকে জানাবেন কোনটা হবে, একটু আমাকে জানাবেন প্লিজ, কোনটা হবে আমাকে কাইন্ডলি জানাবেন। কোনটা হবে এখানে? নিয়মটা কি পরে? শুধু ওয়ার্ক হবে নাকি টু ওয়ার্ক হবে? মেকের বা লেটের পরে যদি বিষয় বা বস্তুবাচক থাকে, মেক বা লেটের পরে যদি বিষয় বা বস্তুবাচক থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, তাহলে কি হয়? ভার্বের বেস ফর্ম হয়, তাই না? ভার্বের বেস ফর্ম হয়। তাহলে মেক বা লেটের পরে যদি বস্তুবাচক থাকে, মেশিনটা বস্তুবাচক, এই জন্য কি ভার্বের বেস ফর্মটাই হয়েছে, তার মানে ওয়ার্ক হবে উত্তর। 4টা পজিটিভ ভার্বের 4টা রুলস, মেক, লেট, হেল্প, গেট, এগুলোর পরে বিষয় বা বস্তুবাচক হইলে কি হয়? ভার্বের বেস ফর্ম, তাই না? অথবা প্রেজেন্ট ফর্ম। এগুলো মুখস্থ করতে হবে আপনাদেরকে। তো চলেন তারপর আমরা যাই 13 নম্বর প্রশ্নতে। আসেন এইটা উত্তর করেন দেখি পারেন কিনা। মুখস্থ হয়ে যাবে। হেল্পের পরে দেখেন, হেল্পের পরে কি আছে? আবার সেই ব্যক্তিবাচক অবজেক্ট আছে, একই রুলসের মধ্যে পরে আবার সেই ব্যক্তিবাচক অবজেক্ট আছে না? বলেন, ব্যক্তিবাচক অবজেক্ট আছে। তো ব্যক্তিবাচক অবজেক্ট যেহেতু আছে, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে অবশ্যই আপনাকে প্রেজেন্ট কোনটা করতে হবে বলেন তো? কোনটা হবে? এটা কোনটা হবে? সবাইকে উত্তর তাড়াতাড়ি করতে হবে, সময় নেওয়া যাবে না, সবাইকে মানে খুব দ্রুত উত্তর করতে হবে, সবাইকে খুব দ্রুত উত্তর করতে হবে। কোনটা হবে? হেল্প হিমের পরে হেল্প হিম আছে, বলেন সবাই একটু উত্তর দিবেন কোনটা হবে। দেখেন তাহলে হেল্পের পরে ব্যক্তিবাচক আছে না? যখন আমরা মেকের পরে, হেল্পের পরে, গেটের পরে ব্যক্তিবাচক পাবো, তখন আমরা ভার্বের বেস ফর্ম দিয়ে করবো, তাই না? তাহলে ভার্বের বেস ফর্ম দিয়ে যদি করি সেক্ষেত্রে টু ফিনিশ, ইনফিনিটিভ, এটা তো হবেই না। ফিনিশিং, এটা জিরান, এটা হবে না। ইনফিনিশিং তো হবে না, তার মানে উত্তর হচ্ছে ডি নাম্বার, শুধু ফিনিশ। কোনটা বলেন তো? শুধু ফিনিশ। উত্তর কোনটা? শুধু ফিনিশ। ভেরি গুড, সবাই উত্তর করতে পারতেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, সবাই উত্তর করতে পারতেছেন, থ্যাংক ইউ সো মাচ। সবাই কিন্তু লাইভটা এখনো শেয়ার করেন নাই, ক্লাসের প্রায় 1 ঘন্টা প্রায় কাছাকাছি হয়ে গেল। ওকে, ক্লিয়ার সবার? এতটুকু সবার ক্লিয়ার না? থ্যাংক ইউ, ওকে, ধন্যবাদ। 14 নম্বর প্রশ্নতে আমরা যাবো। হি ডিড নট লেট মি। আসেন, হি ডিড নট, একই রকম প্রশ্ন বারবার আসতেছে, আমি আর একটা প্রশ্নই বুঝাবো, মানে এগুলো দিয়ে আমি আর বেশি বলবো না, কারণ এগুলো পারবেন আপনি। হি ডিড নট লেট মি, দেখুন লেটের পরে কি আছে? লেটের পরে ব্যক্তিবাচক আছে, তো আপনি একই রুলস কিন্তু সেম। তো মেক থাকুক, মেক থাকুক, অথবা লেট থাকুক, অথবা হেল্প থাকুক, অথবা গেট থাকুক, যাই থাকুক সেগুলোর পরে ভার্বের বেস ফর্ম দেবেন। ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে, মিটা কি ব্যক্তিবাচক অবজেক্ট না? তাহলে শুধু প্লে নাকি টু প্লে নাকি প্লেইং নাকি দ্যাট আই কুড প্লে, কোনটা? টু প্লে তো হবেই না, প্লেইং হবে না, দ্যাট আই প্লেও হবে না, উত্তর হবে কোনটা? প্লে। তাহলে এই জাতীয় প্রশ্ন আপনি সবটা উত্তর করতে পারবেন, তাহলে এই জাতীয় প্রশ্ন আমরা অ্যানালাইসিস করব না, এই জাতীয় প্রশ্ন আপনি সবই উত্তর করতে পারবেন। তাহলে 12 থেকে একদম একদম 18 নম্বর পর্যন্ত, ওকে, 12 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত আপনারা পারবেন এখন, তাই না? কি বলে? 12 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত, 12 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত সমস্যা নেই। 12 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত, 12 নম্বর থেকে 18 নম্বর পর্যন্ত জব ইংলিশ বইয়ের সবগুলো প্রশ্ন উত্তর করতে পারবেন কিনা এখন বলেন? পারবেন ইনশাল্লাহ, বলেন পারবেন? পারবেন বলেন? পারবেন উত্তর? এখন 12 থেকে 18 নম্বর পর্যন্ত সেম রুলস, দেখেন সেম, একদম সব সেম। এই দেখেন লেট হিম, সব পারবেন, পারবেন না বলেন? 15, 16, হ্যাঁ 17, 18 পর্যন্ত আপনারা পারবেন, হ্যাঁ 18 পর্যন্ত পারবেন। তবুও 17 নম্বরটা আমি একটু বলি, 17 নম্বরটা তবুও আমি একটু বলি।
পারবেন ইনশাল্লাহ, তাই না? সবাই পারবেন। তবু আমি 17 নম্বর প্রশ্নটা একটু ব্যতিক্রম, এটা আমি একটু বলি। মাই মাদার লেট মি, আমার মা লেট মি। এখন অপশনটা একটু আলাদা, তাই না? একটু আলাদা অপশনটা। যেমন আমরা বুঝতেছি যে লেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, তাহলে ভার্বের বেস ফর্মটা বসবে। এইটা বাদ কেন? কারণ টু স্টে ইনফিনিটিভ আছে, আগেই বাদ। স্টেইং ভার্বের 2 নম্বরে আছে, এই জন্য এটা বাদ। স্টেইং তো হবেই না, উত্তর হবে কোনটা? স্টে আউট। একসাথে একটা গ্রুপ ভার্ব হবে, এই যে স্টে আউট, তাই না? এই যে এইটা হবে ডি নাম্বার উত্তর। কোনটা হবে বলেন তো? উত্তর হবে ডি নাম্বার। উত্তর কোনটা? ডি নাম্বার। উত্তর হলো ডি নাম্বার, তাই না? ডি নাম্বার, স্টে আউট। এটা পারবেন নিশ্চয়ই, এইটা আপনি ইনশাল্লাহ পারবেন। ওকে, তৃষা বড়ুয়া বলেছে পারবো স্যার। জামান বলতেছে ইনশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সাজেদারিনী ইনশাল্লাহ। সাবিনা খাতুন, ছেলেরা কোথায়? এই যে আমি পেয়েছি পরমেশ্বর রায় বলতেছে অসাধারণ, ধন্যবাদ আপনাকে। আসমা আক্তার ইনশাল্লাহ পারবো। ইনশাল্লাহ পারবেন মানে অবশ্যই পারবেন। 17 নম্বরটা বুঝেছেন কি না? 17 নম্বরটা বুঝেছেন, স্টে আউট হবে, তাই না? কারণ একটা একটা বাদ দেওয়া শিখবেন। কারণ আপনি যখন বাদ দেওয়া শিখবেন, হ্যাঁ, বাদ দেওয়া শিখেন, দেখবেন ভালো করবেন। বাদ দেওয়াটা শিখেন, দেখবেন ভালো করেন। বাদ দেওয়া শিখেন। অপশনগুলো কি করা শিখবেন? অপশনগুলো বাদ দেওয়া শিখেন, দেখবেন ভালো পারতেছেন, বেশি পারতেছেন। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার কিনা বলেন? সবার ক্লিয়ার না? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। ক্লিয়ার নাকি? এতটুকু সবার ক্লিয়ার কিনা? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, 17 নম্বর। 18 নম্বর প্রশ্ন আমরা একটু দেখতে চাই না, কারণ এটা আমরা পারি। 19 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখতে চাইবো কি না? 19 নম্বর প্রশ্ন আমরা দেখবো না, 20 নম্বর প্রশ্নটা ডিরেক্ট আমরা দেখবো। 20 নম্বর প্রশ্নটা, 20 নম্বরটা গুরুত্বপূর্ণ। বাবু গট হিজ ট্রান্সক্রিপ্টস সেন্ট টু দ্য ইউনিভার্সিটি। এইটা কি হবে একটু গেস করেন। এইটা কি হবে? আমি কিন্তু সবগুলো পড়াচ্ছি না, যেগুলো দরকার, যেগুলো বেছে পড়াচ্ছি, তাই না? বাবুল, এটা চেষ্টা করো। বাবুল গট হিজ ট্রান্সক্রিপ্টস, দেখেন বাবুল গট হিজ, হ্যাঁ দেখেন বাবুল গট হিজ ট্রান্সক্রিপ্ট সেন্ট টু দ্য ইউনিভার্সিটি। তাহলে দেখেন এখানে গটটা কি আছে? এটা একটা সিম্পল সেন্টেন্স, তাই না? তো সিম্পল সেন্টেন্সের এই অংশটুকু পাস্টে আছে। সো আপনাকে দেখেন এই যে হিজ, এরপরে ট্রান্সক্রিপ্টস আছে। সো সেন্ডের যে পাস্ট ফর্ম যেটা আছে ওইটা উত্তর করতে হবে, ঠিক আছে? আমার কথা কি বুঝেছেন কি না? বুঝেছেন কিনা একটু আমাকে জানাবেন। এতটুকু সবার ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। 3 নম্বরটা কি হবে? সেন্টের পাস্ট ফর্ম হইলো কি বলেন তো? সেন্টের পাস্ট ফর্ম হইলো সেন্ট। সো সেন্ট কোথায় আছে? ডি নাম্বারটাতে আছে। সেন্ট কোথায় আছে? ডি নাম্বারটাতে আছে, তাই না? সি নাম্বারটাতে আছে। ওকে, থ্যাংক ইউ। 20 নাম্বারটা সহজ ছিল। এরপর আমরা যাব 21 নাম্বারটা আমরা দেখবো না, আমরা বেছে দেখবো একটু। পয়েন্ট আউট, এইটা আমরা দেখবো একটু। কারেকশন থেকে একটা প্রশ্ন দেখবো, কারেকশন থেকে 22 নাম্বারটা। পয়েন্ট আউট দ্য কারেক্ট ওয়ান। হি গট দ্য ওয়ার্ক ডান, হি গট দ্য ওয়ার্ক টু বি ডান, হি গট দ্য ওয়ার্ক বিং ডান, হি গট দ্য ওয়ার্ক বাই ডান। 22 নাম্বার প্রশ্ন একটু দেখবেন তো আমাকে একটু। 22 নাম্বার প্রশ্নটা একটু দেখবেন তো। 22 নাম্বারটা। আচ্ছা, আমি সরে দাঁড়াচ্ছি, আপনারা সরে যাতে বলতেছেন। হি গট দ্য ওয়ার্ক, কি হবে বলেন তো? হি গট দ্য ওয়ার্ক, একটু বলবেন। এটা দেখেন, পয়েন্ট আউট দ্য কারেক্ট ওয়ান। নিচের কোনটা পয়েন্ট আউট? কারেক্ট ওয়ানটা পয়েন্ট করেন। কারেক্টটা পয়েন্ট করেন। হ্যাঁ, আমি সরে গিয়েছি, কোনো সমস্যা নাই, আমি সরে গিয়েছি, ঠিক আছে? আমি সরে গিয়েছি, একটু দাঁড়ান। দেখেন সরে গিয়েছি, দেখেন একটু। পয়েন্ট আউট দ্য কারেক্ট ওয়ান, হি গট দ্য ওয়ার্ক। এখানে গট আছে না? গটের পরে কি আছে? দেখেন গটের পরে কি আছে বলেন? গটের পরে কি আছে একটু আমাকে জানাবেন। হ্যাঁ, স্যার যখন উত্তর দিতে বলবেন তখন একটু সাইডে যাবেন। এই যে আমি সাইডে গিয়েছি, আমাকে একটু জানান যে গটের পরে কি আছে, মানে কি হবে? গটের পরে যদি বস্তুবাচক থাকে, আমরা কিন্তু পড়ছি, তাই না? গটের পরে যদি বস্তুবাচক থাকে তাহলে ভার্বের 3 নম্বর উত্তরটা দিতে হবে। সো 3 নম্বর উত্তরটা কি বলে? 3 নম্বর উত্তরটা কি আছে? হি গট দ্য ওয়ার্ক ডান, এটা হবে নাকি আপনার হি গট দ্য ওয়ার্ক টু বি ডান, হি গট দ্য ওয়ার্ক বিং ডান? দেখেন এটা তো হবেই না, এটা লাগেই বাদ। হি গট দ্য ওয়ার্ক বাই তো হবেই না, বাইয়ের পরে এরকম ডান হয় না।
হি গট দ্য ওয়ার্ক টু বি ডান, এটা হবে না, গটের পরে একটা বস্তুবাচক জিনিস আছে, এই জন্য ভার্বের 3 নাম্বারটা হবে হি গট দ্য ওয়ার্ক টু বি ডান। ঠিক আছে, ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা এটা আমাকে জানাবেন প্লিজ। সবার এটা ক্লিয়ার কিনা? সবাই উত্তর করতে পারতেছেন দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওকে, এরপর আমরা 23 নাম্বার প্রশ্নের দিকে যাব। 23 নাম্বার প্রশ্নের দিকে যাব। এটাও কিন্তু একটা পজিটিভ ভার্বের প্রশ্ন। দ্য টিচার হ্যাড হিম। খেয়াল করেন, দেখেন এই যে হ্যাডের পরে ব্যক্তিবাচক আছে, হেডের পরে কি আছে? ব্যক্তিবাচক। পজিটিভ ভার্ব থেকে প্রচুর প্রশ্ন আসছে, দেখছেন? হেডের পরে আবারও কি আছে? হেডের পরে আবারও এই ব্যক্তিবাচক অবজেক্টটা আছে। সো হেডের পরে ব্যক্তিবাচক থাকলে কি দেওয়া লাগবে জানেন, খুব ভালো করেই জানেন, তাই না? খুব ভালো করে জানেন, হেডের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, এখানেও কিন্তু ভার্বের বেস ফর্মটা দিয়েই করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিয়েই করতে হবে। বলেন একটু, সবাই এটা উত্তর করবেন, সবাই এইটা একটু উত্তর করবেন, সবাই উত্তর করবেন, সবাই। এই যে আমি সরে দাঁড়িয়েছি, সবাই উত্তর করেন। কি হবে বলেন তো? দ্য টিচার হ্যাড হিম, কি হবে? সিট ফর দ্য টেস্ট। টু সিট ফর দ্য টেস্ট নাকি স্যাট ফর দ্য টেস্ট নাকি সিটিং ফর দ্য টেস্ট? কোনটা হবে একটু আমাকে জানাবেন, কোনটা হবে আমাকে একটু জানাবেন, কোনটা? সবাই শুধু সিট হবে, তাই না? শুধু সিট হবে নাকি স্যাট হবে, না কোনটা হবে বলেন? শুধু সিট হবে না বলেন? আমি ওই যে হ্যাডের পরে ব্যক্তিবাচক আছে, যে বস্তুবাচক থাকলে V3 দিবেন, এটা তো আছে ব্যক্তিবাচক। হিমটা কি? হিমটা হইতেছে ব্যক্তিবাচক, তো ব্যক্তিবাচক থাকলে তো V1 দিবেন, বেস ফর্ম দিবেন, তাই না? সো বেস ফর্মটা কোনটা? সিট। উত্তর হবে কোনটা? সিট, এ নাম্বার হবে। থ্যাংক ইউ। ওকে, এরপরে আসেন, আমরা চলে যাব ডিরেক্ট একটু দি গার্ল ওয়াটার দ্য প্ল্যান্টস, এটা আমরা বলবো না, ডিরেক্ট চলে যাব একদম 30 নাম্বার প্রশ্নতে। 30 নাম্বার প্রশ্নতে চলে যাব আমরা ডিরেক্ট, 30 নাম্বার প্রশ্নতে চলে যাব। আচ্ছা, এই 28 নম্বর প্রশ্নের উত্তরটা একটু দিবেন আমাকে। মুসলিমস ফাস্ট ডিউরিং রামাদান। মুসলমানরা কি করে রামাদানের সময়? কি করে বলেন? এই আপনার হচ্ছে কি করে? ফাস্ট মানে কি? ফাস্ট মানে উপোস থাকা, না খেয়ে থাকা, রোজা রাখা, তাই না? তো আমরা তো জানি যে মুসলিমস এটার পরে ফাস্ট, এটা কি ভার্ব না বলেন? এটা হচ্ছে একটা ভার্ব। সো এটা আমরা জানি 28 নম্বর এটা ভার্ব, তাই না? আমরা জানি এটা ভার্ব হবে, আমরা এটা জানি এটা কি হবে? ভার্ব হবে। 28 নম্বরটা আমি নিলাম না, সহজ ছিল। 30 নম্বরটা আমি দেখতে চাই। হ্যাঁ, এই যে 30 নম্বর উত্তরটা দিবেন, 30 নম্বর উত্তরটা একটু দেন, 30 নম্বর উত্তরটা সবাই একটু দিবেন। 30 তারিখের উত্তরটা দিবেন, 30 তারিখের উত্তরটা 30 তারিখ বলতেছি, 30 নম্বর উত্তরটা দিবেন। ওই যে আমি আপনাকে 2 এর সমাচার পড়ালাম না, এই যে 2 সমাচারে কি পড়াইছি আপনাকে? 2 সমাচার আপনাকে কোনটা পড়াইলাম? যে 2 পরে কি বসে? ভার্বের 1 নাম্বারটা বসে। 2 পরে আবার কি বসে? 2 পরে ভার্ব প্লাস আইএনজিও বসে। এগুলো পড়াইছি না একটু আগে আপনাকে? পড়াইছি। তার আগে একটা কি থাকবো? ফ্রেজ থাকবো। এগুলো পড়াইলাম না? পড়াইলাম। তার মানে এখানে 2 আগে কিছু আছে তেমন নাই। তাহলে এই বেটারটা অ্যাডজেক্টিভ, এই বেটারটা জন্মগতভাবেই অ্যাডজেক্টিভ। মনে রাখবেন একটা বিষয়, যে এই বেটারটা জন্মগতভাবেই অ্যাডজেক্টিভ, কিন্তু এই জায়গায় সে অ্যাডজেক্টিভ না। কেন? কারণ সে 2 পরে বসেছে। তো 2 পরে যদি আমরা যেটাকে পাবো, সেটা অবশ্যই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হবে, তাই না? এবং সেটা ভার্ব হবে। তার মানে বেটারটা অ্যাডজেক্টিভ হওয়া সত্ত্বেও 2 পরে বসার কারণে এটাকে ভার্ব বলতে হচ্ছে। এটাকে কি বলতে হচ্ছে? ভার্ব বলতে হচ্ছে। হারিয়ে গেল নাকি তন্ময় স্যার আপনার উপর দায়িত্ব দিয়ে? না, আমি কিভাবে, আমি ছোট মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞান, আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান দিয়ে আপনাদের পড়ানোর চেষ্টা করতেছি, বাট এত বড় দায়িত্ব নেওয়ার সময় আমার হয়নি, এটা নিতেও চাই না। তন্ময় স্যার আছেন, অবশ্যই ক্লাস নেবেন উনি, আমি জিজ্ঞাসা করেছিলাম, আবারও জিজ্ঞাসা করব, খুব তাড়াতাড়ি উনি ক্লাসে আসবেন, ক্লাস হবে ইনশাল্লাহ, চিন্তা করিয়েন না ব্যাপারটা। ওকে, 30 নাম্বারটা সবার কমপ্লিট না? 30 নাম্বারটা সবার কমপ্লিট। আচ্ছা, এখন আমরা একটু জিরান পার্টিসিপল থেকে প্রশ্ন করবো, তাই না? জিরান পার্টিসিপল থেকে আমরা কিছু প্রশ্ন দেখবো। এখন আমরা জিরান পার্টিসিপল থেকে কিছু প্রশ্ন দেখবো। এখন ডিরেক্ট আমরা জিরান পার্টিসিপল থেকে প্রশ্ন দেখবো, কারণ আমাদের সময় কম, এই জন্য আমরা ডিরেক্ট জিরান পার্টিসিপল থেকে কিছু প্রশ্ন দেখবো। এই যে আসেন, এটাকে আমরা জিরান পার্টিসিপল পড়াইছি না? জিরান পার্টিসিপলও পড়াইছি। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। আমি বলছিলাম যে সাবজেক্ট হিসেবে কারা কারা হতে পারে, বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট হিসেবে কারা কারা হতে পারে বলছিলাম। তো সাবজেক্ট হিসেবে হতে পারে কারা কারা? সাবজেক্ট হিসেবে হতে পারে হইতেছে নাউন, সাবজেক্ট হিসেবে হতে পারে নাউন ফ্রেজ, তারপর সাবজেক্ট হিসেবে হতে পারে কি? সাবজেক্ট হিসেবে হতে পারে জিরান, সাবজেক্ট হিসেবে কি হতে পারে? সাবজেক্ট হিসেবে হতে পারে ইনফিনিটিভ। কি এরকম পড়াইছিলাম কিনা আপনাকে? পড়াইছিলাম, কিন্তু প্রথম ক্লাসে এরকমটা পড়িয়েছিলাম, ঠিক আছে? একদম পড়িয়েছিলাম।
পড়েছিলাম না এইটুকু বলেন? পড়িয়েছিলাম। তার মানে সাবজেক্ট হিসেবে কী কী হতে পারে? সাবজেক্ট হিসেবে নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, জিরান্ড হতে পারে এবং ইনফিনিটিভ হতে পারে। তাহলে আমাকে বলেন রিডিং, রিডিং জাতীয় স্ট্রাকচার অনুযায়ী আমাকে একটা কথা বলেন, ইজ এটা কি বলেন তো? ভার্ব। তাহলে এটা যদি ভার্ব হয় তাহলে এইটুকু কি? সাবজেক্ট। এইটুকু কি? অবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে কী কী হতে পারে? কেবল বললাম নাউন হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, জিরান্ড হতে পারে, ইনফিনিটিভ হতে পারে। তাহলে আমাকে বলেন এটা কি নাউন? রিডিংটা তো নাউন না। এটা কি ইনফিনিটিভ? না, ইনফিনিটিভ তো 2+V1, নাউন ফ্রেজও না, তার মানে এটা জিরান্ড। ভার্ব প্লাস আইএনজি আকারে আছে এবং ভার্বের আগে সাবজেক্টের অবস্থানে আছে, এই জন্য এটা কি বলেন তো? এই জন্য এটা জিরান্ড। এই জন্য এটা কি বলেন তো? জিরান্ড। কোনো কথা নাই, ভার্বের আগে যেটা বসবে, ভার্বের আগে ভার্ব প্লাস আইএনজি আকারে যেটা থাকবে ওইটা 100% জিরান্ড, ওইটা 100% জিরান্ড। এটা একটা প্রসেস। আর এটা হলো যে একটা নাউনের আগে যেটা বসবে, নাউনের আগে ভার্ব প্লাস আইএনজি আকারে যেটা বসবে ওইটা হলো 100% কি? ওইটা 100% পার্টিসিপল। কোনো কথা নাই, দলিল লিখে নিয়ে যান, কোনো সমস্যা নেই। দুইটা বিষয় খালি মনে রাখবে যে ভার্বের আগে যেটা বসছে ওইটা জিরান, আর নাউনের আগে দাদা যেটা বসছে ওইটা পার্টিসিপল। সোজা কথা, কোনো ঝামেলা নাই, সোজা কথা, সোজা কথা। নাউন নেই তাই জিরান, তাই না? তাহলে এই রিডিংটা কি বলেন তো? জিরান। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। রিডিংটা খুবই ভালো অভ্যাস। রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। সবগুলো প্রশ্ন কিন্তু করে যাবেন, সবগুলো প্রশ্ন শেষ করে যাবেন আপনারা সবাই। সবাই এতটুকু ক্লিয়ার কিনা? জিরান বুঝতে পেরেছেন? নাউনের কাজিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই দেখি উত্তর করতে পারে। বাহ বাহ বাহ, সবাই উত্তর করতে পারে না? এটা আসলে কি? নাউনের কি বলেন? নাউনের কাজিন, নাউনের চাচাতো ভাই। ওকে, নাউনের চাচাতো ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অ্যান্ড হেল্পিং মি আ লট। আই এম লুকিং ফরওয়ার্ড, এটা আমি বলবো না, একটু আগে আমি পড়াইছি আপনাকে। লুক ফরওয়ার্ড বা লুকিং ফরওয়ার্ডের পরে ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়। ভার্ব প্লাস কি হয়? আইএনজি হয়, তাই না? তাহলে লুক ফরওয়ার্ড টু বলেন, লুকিং ফরওয়ার্ড টু বলেন, ঠিক আছে? লুকিং ফরওয়ার্ড টু বলেন, আপনি লুক ফরওয়ার্ড টু বলেন। আমি পড়াইলাম না কেবল, এইমাত্র আপনাকে কিছু ফ্রেজ পড়াইছি যে টু হয়, তাই না? তো এখানে একটু ঝামেলা করে দিছে আপনাকে যে টুটা দেয় নাই। দেখেন লুকিং ফরওয়ার্ডের পরে টু নাই, তাহলে অপশনে আছে টুর পরে হ্যাভ আছে, বাদ আগেই বাদ। টু সি আগেই বাদ। শুধু সিং তো হবে না, টু সিং হবে বাদ। এই যে দেখেন টু সিং, দেখছেন? এই টু কার? এই টু হইতেছে এই ফরওয়ার্ডের পরে টু, তারপরে সিং হবে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। ঠিক আছে? সবার ক্লিয়ার কিনা? সামিয়া ইসলাম, আপনি তো মাশাআল্লাহ ভালো পারেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব ভালো পারেন আপনি, সমস্যা নেই, তবে নিজের মতো করে শিখেন, ওটা ভালো হবে। ঠিক আছে, নিজের মতো করে বুঝে শিখেন। ভার্বের আগে জিরান, নাউনের আগে পার্টিসিপল। ওকে, সোজা কথা। ঠিক আছে, সবাই যেটা পারে সেটা তো পারে, কিন্তু সবাই যেটা পারে না ওইটা চেষ্টা করেন। সবাই যেই নিয়মটা জানে ওইটা তো জানে, সবাই যেই নিয়মটা জানে না ওইটা আপনি জানেন। সবাই যেই নিয়ম জানে ওই নিয়ম জানার মধ্যে কোনো কৃতিত্ব নাই। আপনি তো একটা জানেনই, তাহলে যেটা আপনি জানেন ওটা জানার মধ্যে কোনো কৃতিত্ব নাই। যেটা আপনি জানেন না ওইটা জানেন, বুঝেন না বিষয়টা? ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখবেন। ওকে, তার উত্তর কোনটা হবে বলেন? টু সিং। কোনটা হবে? টু সিং। উত্তর হবে কোনটা? টু সিং। ওকে, থ্যাংক ইউ। চলেন এরপর আমরা যাবো 3 নম্বর প্রশ্নতে, জিরান পার্টিসিপলের 3 নম্বর প্রশ্নে যাব। দেখেন, আমরা জানি প্রিপোজিশনের পরে কি কি হয়, মনে রাখবেন। এই যে অফ প্রিপোজিশন, তাই না? অবজেক্ট হিসেবে বসছে যেটা, ওইটাই মূলত জিরান। অবজেক্ট হিসেবে যেটা বসছে ওইটাও কি? ওইটা হইতেছে জিরান। তো প্রিপোজিশনের পরে কি কি হয় সেটা একটু মাথায় রাখবেন। প্রিপোজিশনের পরে টোটাল কয়টা জিনিস হয়? প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, তারপরে প্রিপোজিশনের পরে যেহেতু নাউন হয় তাহলে প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে কিন্তু কি হইতে পারে বলেন তো? জিরান্ডও হইতে পারে। এরপরে প্রিপোজিশনের পরে আপনি দেখবেন নাউন ফ্রেজও হইতেছে, নাউন ফ্রেজও হইতেছে। প্রিপোজিশনের পর আপনি দেখবেন প্রোনাউন হইতেছে, মানে প্রোনাউনের অবজেক্টিভ, তবে প্রোনাউনের অবজেক্টিভ, সাবজেক্টিভ কিন্তু না। প্রোনাউনের কি বলেন তো? প্রোনাউনের অবজেক্টিভ হইতেছে। সবাই একটু খেয়াল করবেন, ক্লিয়ার কিনা? সবাই একটু দেখেন প্রিপোজিশনের পরে কারা কারা বসে। তো একবার যদি ভালো করে মনে রাখেন আর জীবনে ভুল হবে না। প্রিপোজিশনের পরে নাউন বসে, জিরান বসে, নাউন ফ্রেজ বসে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। প্রিপোজিশনের পরে এই 4টা জিনিস বসে। আমি প্রোনাউনের ক্লাসে এগুলো পড়াইছি। তাহলে এই যে অফের পরে ভার্ব প্লাস আইএনজি আছে, ওয়াকিং, তাহলে এটা জিরান, এটা তাহলে জিরান। ঠিক আছে, এটা তাহলে কি বলেন তো? জিরান। এটা কি? অবশ্যই এটা জিরান। আপনাকে ওগুলো মনে রাখতে হবে। কেন? কারণ পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে এরকম যে আই স্ট্যান্ড বিফোর ইউ,
আই স্ট্যান্ড বিফোর ইউ, তাহলে ইউটা কি, ইউটা কোন ধরনের প্রোনাউন কেমনে শিখবেন? এই দেখেন বিফোরটা হলো প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে প্রোনাউন বসে তবে সেইটা কি প্রোনাউন, তবে সেইটা একটা অবজেক্টিভ প্রোনাউন। এরকম অসংখ্য প্রশ্ন আপনি পাবেন প্রোনাউনের সময়, ঠিক আছে, অসংখ্য প্রশ্ন পাবেন প্রোনাউনে যে। ক্লিয়ার? সবার উত্তর ক্লিয়ার? বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে জানাবেন। তাহলে উত্তর কোনটা বলেন? উত্তর হইতেছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে জিরান্ট আছে তো, সরি প্রেজেন্ট পার্টিসিপল না, জিরান্ট আছে, তাহলে উত্তর হচ্ছে জিরান্ট, ডি নাম্বার। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার কিনা বুঝতে পারছেন? প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এটা জিরান্ট হইতে পারে, হ্যাঁ হয়। ক্লিয়ার কিনা? এবার আসেন 4 নম্বর প্রশ্নতে আসেন, ক্রিকেট এনজয়েস হিউজ ড্যাশ ইন বাংলাদেশ। তাহলে দেখেন প্রিপোজিশনের পরে যদি জিরান্ট হয় তাহলে আগেও হতে পারে, তাই না? হিউজ, ফলোইং, ফলোইং, ফলোইং কোথায় আছে দেখেন, ফলোইং। ক্রিকেট এনজয়েস হিউজ, ক্রিকেটের মানে ব্যাপক সমর্থক রয়েছে, তাহলে এখানে ফলো অন হবে না, ফলো অন হবে না, তাই না? ফলো অন হবে না, তারপর কি হবে না? ফলো অন মানে কি? ফলো অন মানে অনুগামী হওয়া। ফলো অন মানে কোনো দিকে কি করা বলেন তো? ফলো অন মানে অনুগামী হওয়া, এটা একটা গ্রুপ ভার্ব। ফলো অন মানে হইতেছে অনুগামী, ফলো অন মানে হইতেছে অনুগামী হওয়া। আর ফলো মানে তো আমরা জানি, ফলো মানে কাউকে অনুসরণ করা, ফলো মানে হইতেছে কাউকে অনুসরণ করা, এটাও আমরা জানি। তারপরে ফল আউট বাই, ফল আউট বাই মানে হইতেছে কারোর সাথে ঝগড়া করা। ফল আউট মানে কি? ফল আউট মানে হইতেছে কারোর সাথে ঝগড়ায় জড়ানো বা কারোর সাথে মোটামুটিভাবে ঝগড়া করা আর কি, হ্যাঁ, কারোর সাথে ঝগড়া করা বা ঝগড়ায় জড়ানো, ঠিক আছে? তো এগুলো আমরা খুব ভালো করেই জানি। তার মানে উত্তর হবে কোনটা? ফলোইং। তার মানে ক্রিকেটে বাংলাদেশের প্রচুর ফলোইং রয়েছে, মানে অনুসারী রয়েছে, হ্যাঁ, ফলোইং। ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেট মারা গিয়েছে স্যার, আসলে মারা গিয়েছে, বাংলাদেশ ক্রিকেট আসলে মারা গিয়েছে, তাহলে হিউজ ফলোইং, তাহলে ফলো না দিয়ে আমরা কি দিব? ফলোইং। উত্তর কোনটা তাহলে? ফলোইং। কোথায় আছে? এই যে এই নাম্বারটা। 5 নম্বর প্রশ্নতে আসেন, 5 নম্বর প্রশ্নতে আসেন, আই ডিড নট মাইন্ড। এখানে আই ডিড নট মাইন্ড, বুঝতে পারছেন? মাইন্ডের পরে যদি আরেকটা ভার্ব বসাতে চান, মাইন্ডের পরে যদি আরেকটা ভার্ব থাকে, ঠিক আছে, মাইন্ডের পরে যেই ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। মাইন্ডের পরে যেই ভার্বটা থাকে সেই ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি করতে হয়। শুধু এটা না, হ্যাঁ, শুধু এটা না, আরও কিছু আছে, ক্যান নট বাট বা ক্যান নট হেল্পও কিন্তু আছে। ক্যান নট বাট এবং ক্যান নট হেল্পও আছে। ক্যান নট বাট এবং কি বলেন তো? ক্যান নট হেল্প, এই দুইটাও আছে। আর একটু আগে আপনাকে যেই ফ্রেজগুলো দিছি ওগুলো তো আছে, ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। তাহলে আই ডু নট মাইন্ড কি? আই ডু নট মাইন্ড হেল্পিং কোথায় আছে? টু হেল্প বাদ হেল্প বাদ ফর হেল্পিং বাদ শুধু হেল্পিং। মাইন্ডের পরে যদি একটা ভার্ব থাকে সেই ভার্বের সাথে আমরা আইএনজি করবো। ব্যাখ্যা আরও কি? যে এরকম ক্যান নট বাট বা ক্যান নট হেল্পও থাকতে পারে, ক্যান নট বাট বা ক্যান নট হেল্পও থাকতে পারে, কারণ ক্যান নট বাট বা ক্যান নট হেল্পের পরেও ভার্ব প্লাস আইএনজি বসে। ঠিক আছে, ক্লিয়ার কিনা? সবার এতটুকু ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, সবার এতটুকু ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার, তাই না? 6 নম্বর প্রশ্নতে আসেন। 6 নম্বর, এ রোলিং স্টোন গ্যাদার নো মোস। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস। এখানে এই প্রশ্নটা খুবই কমন, এটা বিসিএস এর একটা কোয়েশ্চেন, এটা আমরা জানেন, আপনারা খুব ভালো করেই জানেন, এটা বিসিএস এর একটা কোয়েশ্চেন। ও সরি, এটা একটা বিসিএস এর কোয়েশ্চেন, হ্যাঁ, আমি 6 নম্বরটাতে ছিলাম মেবি, হ্যাঁ 6 নম্বরটা ছিল। এই রোলিং স্টোন গ্যাদার নো মোস, আমি পড়াইছিলাম না এরকম একটা নিয়ম? আপনাদের এরকম একটা নিয়ম পড়াইছিলাম কিনা? কিরকম? আহা, দেখেন এইরকম নিয়মটা পড়াইছিলাম কিনা, এই নিয়মটা আমি পড়াইছিলাম কিনা একটু খেয়াল করবেন। এই নিয়মটা আমি পড়াইছিলাম কিনা যে আর্টিকেলের পরে যদি আপনার একটা ওয়ার্ড থাকে, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে ওইটা কি হয়? নাউন হয়। আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে একটা কি হয় বলেন তো? একটা অ্যাডজেক্টিভ হয় আর একটা নাউন হয়। তাহলে পার্টিসিপল তো অ্যাডজেক্টিভেরই চাচাতো ভাই, তাই না? অ্যাডজেক্টিভের চাচাতো ভাই, সেক্ষেত্রে এই রোলিং স্টোন, তাহলে আর্টিকেলের পর দুটো ওয়ার্ড আছে, একটা রোলিং একটা স্টোন। স্টোনকে মডিফাই করতেছে রোলিং, এটা যেহেতু ভার প্লাস আইএনজি আকারে শুরু হয়েছে, হ্যাঁ, এটা যেহেতু ভার প্লাস আইএনজি আকারে শুরু হয়েছে এবং এটা অ্যাডজেক্টিভের জায়গায় বসছে, এই জন্য এটা উত্তর দিতে হবে কি? অ্যাডজেক্টিভ। এই জন্য উত্তর দিতে হবে কোনটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল, যার উত্তর দেন তাই হবে। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে পার্টিসিপল ক্লিয়ার না? এটা ক্লিয়ার। আসেন কিছু প্রশ্ন দেখতে চাই, সব প্রশ্ন না। হি গ্যাভ আপ ড্যাশ ফুটবল। হি গ্যাভ আপ ড্যাশ ফুটবল। হি গ্যাভ আপ ড্যাশ ফুটবল। টু প্লে ফুটবল নাকি প্লেইং ফুটবল
নাকি আপনার প্লে ফুটবল নাকি অফ প্লেইং ফুটবল, কোনটা? টু প্লে নাকি প্লেইং নাকি প্লে নাকি অফ প্লেইং, কোনটা? হি গ্যাভ আপ প্লেইং, তাই না? শুধু প্লেইং হবে? হি গ্যাভ আপ প্লেইং, ওই যে একটা বাক্যে দুটো ভার্ব থাকবে, তাহলে শেষের ভার্বের সাথে কি করতে হয়? আইএনজি করতে হয়। একটি সিম্পল সেন্টেন্স, মানে সিম্পল সেন্টেন্স বলতে কোনো কথা না, মানে গ্যাপ আপের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, সেক্ষেত্রে আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে করবো, তাই না? ভার্ব প্লাস আইএনজি দিয়ে যদি করি তাহলে হি গ্যাপ, আমরা বলি না হি গিভ আপ স্মোকিং বা হি গ্যাভ আপ স্মোকিং, সেই স্মোকিং মানে শেষ করে ফেলেছে, এরকম স্মোকিং করেছে, হি গ্যাভ আপ স্মোকিং, সে স্মোকিং ত্যাগ করেছে, তো এরকম আমরা বলতে পারি। তাহলে উত্তর কোনটা হবে? হি গ্যাভ আপ প্লেইং। কী হবে বলেন তো? প্লেইং, সব উত্তর করবেন প্লেইং। এই তো ক্লাস শেষের দিকে, আর বেশিক্ষণ আমরা ক্লাসটা কন্টিনিউ করবো না। সপ্তাহে 2 দিন ক্লাস হয়, সপ্তাহে 2 দিন ক্লাস হয় প্লেইং, তাহলে প্লেইং, ঠিক আছে? যাই হোক, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। পাক্কা 1 ঘন্টা আমরা ক্লাস নিচ্ছি, থ্যাংক ইউ। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, আজকে আর ক্লাসটাকে লম্বা করবো না। তো সবগুলো ভার্ব আমরা একটু দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব, যতটুকু সম্ভব সবগুলো ভার্ব দেখানোর চেষ্টা করেছি মোটামুটি। কিছু ভার্ব আছে কগনিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, এগুলো আপনারা দেখে নেবেন, বই দেখে পড়লেই বুঝতে পারবেন, এগুলো খুব বেশি কিছু না। কগনিটিভ ভার্ব, অ্যাকশন ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব, এগুলো থেকে তেমন প্রশ্ন আসে না। সব থেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, তারপর হচ্ছে আপনার মডাল ভার্ব, ওই যে ইউজ টু, ওই নিয়মটা। তো যাই হোক, আমরা টোটাল 3টা ক্লাস নিয়েছি। সো 3টা ক্লাস নিয়ে আপনাদের যতটুকু সম্ভব চেষ্টা করেছি। দের ইজ নো প্রবলেম টু ট্রাই, চেষ্টা করতে কোনো প্রবলেম নাই, একটা কথা আমি সবসময় বিশ্বাস করি। দেখেন, আমি অনেক ভালো পড়াই না, অনেক ভালো পারিও না, যতটুকু ভালো পারি ততটুকু ভালো পড়াই, ততটুকুই আপনাদের চেষ্টা করি, আশা করি আপনাদের কাজে লাগবে। তো সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে আমরা মানুষেরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে ওই কাজটা করি। সেটা কি? যে আমরা মানুষেরা জানি যে মানুষ হিসেবে মানুষকে ইমপ্রেস করা সম্ভব নয়, মানুষ হিসেবে মানুষকে ইমপ্রেস করা সম্ভব নয়, কারণ একজন মানুষকে কখনোই আমরা সন্তুষ্ট করতে পারবো না। এই যে আমি আপনাকে 1 ঘন্টা 15-20 মিনিট যাই ক্লাস নিলাম, হ্যাঁ, আমি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমার স্লিপ অফ টার্ন হতে পারে বা আমার আচরণ একটু কষ্ট পেতে পারেন, এটা আপনার খারাপ লাগবে, কিন্তু আমি যে আপনাকে 1 ঘন্টা 15 মিনিট কষ্ট করে ক্লাস নিলাম, এটা আপনার মানে এটার প্রতি আপনি কৃতিত্ব স্বীকার করবেন না, এটার প্রতি আপনি কৃতজ্ঞ হবেন না। মানুষকে যদি শরবত দেওয়া হয় শরবত খাবে, কিন্তু যদি তেতো শরবত দেওয়া হয়, নিম পাতা দেওয়া হয়, খাবে না। কেন খাবে না? কারণ মানুষ সবসময় সুখের বা খুশির ভাগিদার হতে চায়, দুঃখের ভাগিদার কিন্তু কেউ হতে চায় না। মানুষ হিসেবে আমরা মানুষকে কখনোই সন্তুষ্ট করতে পারবো না। তাই মানুষ হিসেবে মানুষকে সন্তুষ্ট করতে যাওয়া বা করার চেষ্টা করাটা এক ধরনের বোকামি, এটা কখনোই করা যাবে না। আপনি নিজে ঠিক থাকবেন, অন্যকে ঠিক রাখতে হবে না। আপাতত নিজে ঠিক থাকেন, ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। সবার জন্য অনেক অনেক দোয়া, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া যাতে সবার চাকরি হয়। দেখা হবে আবারও একটা নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।